মাই ডিয়ার স্টুডেন্টস, দেখো এই রিয়ারেন্সটাকে আমরা এবার সলভ করব। চমৎকার একটি রিয়ারেন্স, এই রিয়ারেন্সটাকে সলভ করব আমরা। তো রিয়ারেন্সকে তুমি রিয়ারেন্স করতে হলে সিকোয়েন্স অনুযায়ী একটা গল্প সাজাতে হলে সর্বপ্রথম তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তুমি সুন্দরভাবে ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন করে পড়ে বুঝে নেবে। তাহলে দেখো, ডিউ টু দিস ড্রাস্টিক চেঞ্জ, ডিউ টু কারণে, দিস ড্রাস্টিক মানে হচ্ছে ভয়ঙ্কর, মারাত্মক, আমূল, চেঞ্জ, পরিবর্তন। তাহলে ডিউ টু দিস ড্রাস্টিক চেঞ্জ, এই ভয়ঙ্কর পরিবর্তনের কারণে, পিপল ক্যানট ডিসাইড, মানুষের সিদ্ধান্ত নিতে পারছে না, হোয়াট অ্যাপ্রোপ্রিয়েটলি টু ডু, সঠিকভাবে কি করতে হবে, টু ফাইট দিস ডেঞ্জার, টু ফাইট মোকাবেলা করতে, দিস ডেঞ্জার এই বিপদটিকে, অথবা টু ফাইট লড়াই করতে, দিস ডেঞ্জার এই বিপদের বিরুদ্ধে। উই আর ওয়েটনেসিং, আমরা সাক্ষ্য দিচ্ছি, উই আর ওয়েটনেসিং আমরা সাক্ষ্য দিচ্ছি বা দেখছি, সিরিয়াস এডুকেশন ক্রাইসিস, একটি গুরুতর শিক্ষা সংকট, দ্যাট ওয়াজ ওয়ান্স, যেটা ছিল এক সময়, দ্যাট ওয়াজ ওয়ান্স যেটা ছিল এক সময়, বিয়ন্ড ইমাজিনেশন কল্পনার বাইরে, বিকজ অফ দি ইনকনসিভেবল, ইনকনসিভেবল মানে হচ্ছে অকল্পনীয়, তাহলে বিকজ অফ দি ইনকনসিভেবল কোভিড-19 ডিজাস্টার, অকল্পনীয় কোভিড-19 বিপর্যয়ের কারণে, দি এন্টায়ার ওয়ার্ল্ড সারা পৃথিবী, ইজ পাসিং অতিক্রম করছে, এ ভেরি ডিফিকাল্ট টাইম একটা কঠিন সময়, একটা খুব কঠিন সময় অতিক্রম করছে। দে অলসো ফাইন্ড ডিফিকাল্টিস, তারা সমস্যা খুঁজে পাচ্ছে, ডিফিকাল্টিস বলতে সমস্যা, কঠিন কঠিন দিক খুঁজে পাচ্ছে, কি দিক খুঁজে পাচ্ছে, কিপিং পেস গতি বজায় রাখার জন্য, উইথ দিস চেঞ্জ এই পরিবর্তনের সাথে, দিস ডিজাস্টার এই বিপর্যয়, হ্যাজ চেঞ্জড পরিবর্তন করে দিয়েছে, দ্য ওয়ার্ল্ড সিনারিও পৃথিবীর দৃশ্য, ড্রাস্টিক্যালি মারাত্মকভাবে, আমূলভাবে। দ্য হোপ ইজ দ্যাট আশার আলো হলো বা আশার কথা হলো যে, উইথ দ্য প্রবলেমস সমস্যার সাথে সাথে, সাম প্রসপেক্টস কিছু সম্ভাবনা, আর অলসো অ্যাপিয়ারিং দেখা যাচ্ছে। আওয়ার এডুকেশন সেক্টর আমাদের শিক্ষা খাত, ইজ আন্ডারগোয়িং সহ্য করছে বা যাচ্ছে, দ্য সেম ক্রিটিক্যাল কন্ডিশনস একই রকমের বিপজ্জনক অবস্থা। হাউএভার যাই হোক, দেয়ার ইজ এ রে অফ হোপ আশার আলো রয়েছে। মাই ডিয়ার স্টুডেন্টস, ইট ইজ নট ইজি টু ট্রান্সলেট লাইক দিস, এরকম করাটা সহজ একটা ব্যাপার না, দিস ইজ এ চ্যালেঞ্জ। ওকে, তো এই চ্যালেঞ্জটাকে যে ওভারকাম করতে পারে সেই ইংলিশটাকে গ্র্যাপস করতে পারে, ভালো করতে পারে। আর এই জন্য এটাকে সহজ করার জন্য তোমরা যেন খুবই চমৎকার ভাবে ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন করে পড়তে পারো, এই জন্য আমরা এইচএসসি নোটবুক ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের প্রত্যেকটা প্র্যাকটিসকে এরকম ভাবে চমৎকার ভাবে সাজিয়ে দিয়েছি যেন তোমরা মজা করে শিখতে পারো। দেখো এখানে তাহলে কি বলা হচ্ছে, ডিউ টু দিস ড্রাস্টিক চেঞ্জ এই আমূল পরিবর্তনের কারণে, পিপল ক্যানট ডিসাইড মানুষ সিদ্ধান্ত নিতে পারে না, হোয়াট অ্যাপ্রোপ্রিয়েটলি টু ডু সঠিকভাবে কি করতে হবে, টু ফাইট দিস ডেঞ্জার এই বিপদের বিরুদ্ধে লড়াই করার জন্য। চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ, যদি তুমি এই চ্যালেঞ্জটাকে যদি মানে জয়লাভ করতে পারো এইভাবে ভেঙে ভেঙে পড়ার চ্যালেঞ্জটাকে, তাহলে তাহলে তুমি অবশ্যই 100% ইংরেজি শিখবে। এই একটা লাইনের মধ্যে তুমি কতগুলো ওয়ার্ডকে ক্র্যাক করলে, ঠিক আছে? সো এই বইটা একটা রেভলিউশনারি বুক, আমাদের যে এইচএসসি নোটবুক ইংলিশ ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট, এটা হচ্ছে একটা রেভলিউশনারি বুক, বিকজ দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইন বাংলাদেশ, বাংলাদেশে প্রথম আমরা এইভাবে ভেঙে এত চমৎকার একটা বইকে বানিয়েছি। সো আই ওয়ান্ট টু ওয়ার্ন, আমি তোমাদেরকে এই জন্য সতর্ক করতে চাই, সময় নষ্ট করো না, আমাদের এইচএসসি ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট নোটবুক কালেক্ট করে নাও, নিয়ে এইভাবে সুন্দরভাবে প্র্যাকটিস করো এবং ইন্টারমিডিয়েট লেভেলটাকে চমৎকার করে ফেলো, ইংলিশটাকে সেই লেভেলে পৌঁছে দাও। ওকে, তো আমরা সিকোয়েন্স অনুযায়ী চলো এবার এই রিঅ্যারেঞ্জটাকে অ্যারেঞ্জ করি। অ্যারেঞ্জ করলে কি হচ্ছে আমরা দেখি। তো প্রথমে এটা এমন একটা শুধুমাত্র তথ্য নির্ভরশীল একটা ব্যাপার। তো তথ্য নির্ভরশীল ব্যাপার মানে
একটা ডিজাস্টার সম্পর্কে যে দুর্যোগ বা বিপর্যয় সম্পর্কে কথা বলা হবে, সেই ডিজাস্টার বা দুর্যোগ বা বিপর্যয়কে আগে তুলে ধরতে হবে। তাহলে সি নাম্বারটা দেখো, বিকজ অফ দি ইনকনসিভেবল কোভিড-19 ডিজাস্টার। তো সি নাম্বারে আমরা কি পাচ্ছি, যে অকল্পনীয় কোভিড-19 বিপর্যয়ের কারণে দি এন্টায়ার ওয়ার্ল্ড, সারা পৃথিবী, ইজ ফাসিং, অতিক্রম মানে কাটাচ্ছে বা পার করছে এ ভেরি ডিফিকাল্ট টাইম, একটা মারাত্মক সময়। সো সি নাম্বার ইজ দ্য রাইট সিকোয়েন্স। সি নাম্বারটা প্রথমে সিকোয়েন্সে চলে আসলো। এরপরে দেখো, তাহলে এই যে ডিজাস্টার সম্পর্কে বলা হলো, তাহলে কোভিড-19 ডিজাস্টার মানে কি, দিস হবে। এবার প্রোনাউন হিসাবে দিস ব্যবহার করতে হবে। তাহলে ই নাম্বারটাই দেখো কি বলছে, দিস ডিজাস্টার, এই বিপর্যয়, হ্যাজ চেঞ্জড, পরিবর্তন করেছে, দ্য ওয়ার্ল্ড সিনারিও ড্রাস্টিক্যালি, মানে বিশ্বের দৃশ্যটাকে আমূলভাবে পরিবর্তন করে দিয়েছে, মারাত্মকভাবে পরিবর্তন করে দিয়েছে। সো ই নাম্বার ইজ দ্য রাইট সিকোয়েন্স। তো মারাত্মকভাবে পরিবর্তন করে দেওয়ার কারণে কি হয়েছে দেখো, এ নাম্বারটা দেখো, ডিউ টু দিস ড্রাস্টিক চেঞ্জ, এই মারাত্মক পরিবর্তনের কারণে বা আমূল পরিবর্তনের কারণে, পিপল ক্যানট ডিসাইড, মানুষের সিদ্ধান্ত নিতে পারছে না, হোয়াট অ্যাপ্রোপ্রিয়েটলি টু ডু, সঠিকভাবে কি করতে হবে, টু ফাইট দিস ডেঞ্জার, এই বিপদের বিরুদ্ধে লড়াই করার জন্য। সো এ নাম্বার ইজ দ্য রাইট সিকোয়েন্স। ওকে, এরপরে তাহলে মানুষরা কনফিউজড হয়ে গিয়েছে, তারা কি করবে এটা খুঁজে পাচ্ছে না। এরপরে কি হচ্ছে, যে রোগের গতি বা বিপর্যয়ের গতি এত দ্রুত পরিবর্তন হচ্ছে যে তাল মিলানোই কঠিন। এজন্য ডি নাম্বারটা দেখো, দে অলসো ফাইন্ড ডিফিকাল্টিস, দে বলতে পিপল, দে বলতে কি পিপল, দে অলসো ফাইন্ড ডিফিকাল্টিস, তারা ডিফিকাল্টিস বলতে সমস্যার, মানে সমস্যা দেখতে পাচ্ছে, কিপিং পেস, গতি বজায় রাখতে, উইথ দিস চেঞ্জ, এই পরিবর্তনের সাথে গতি বজায় রাখতে প্রবলেম হচ্ছে মানুষের। সো ডি নাম্বার ইজ দ্য রাইট সিকোয়েন্স। মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়ান্স এগেন আমি তোমাদেরকে একটা কথা বলছি, যে আমার কথা কিন্তু তোমাদের মনে পড়বে, বুঝতে পেরেছো? যখন তুমি ইন্টারমিডিয়েট পাশ করে চলে যাবে, তখন তোমার মনে পড়বে যে একজন মানুষ আমাদেরকে একটা কথা বলেছিল, ঠিক আছে, যে ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন করে বা ভেঙে ভেঙে ট্রান্সলেশন করে ইংরেজি পড়তে হবে, আমি যদি বেসিক্যালি ইংরেজি শিখতে চাই। তো এই জন্য তোমাদের এই প্রবলেমটাকে সলভ করার জন্যই আমরা আমাদের এইচএসসি নোটবুকটাকে এইভাবে কিন্তু মডেল করেছি, ঠিক আছে? সো ডোন্ট ওয়েস্ট টাইম, একেবারেই সময় নষ্ট করো না, রাইট? এরপরে দেখো কি দাঁড়াচ্ছে, যে সিকোয়েন্স অনুযায়ী এরপর কোনটা আসবে, আমরা তো ডি নাম্বারটা দিয়ে দিলাম। তো ডি নাম্বারের পরে এবার বি নাম্বারটা দেখো, সিকোয়েন্সে কি বলছে, উই আর উইটনেসিং, আমরা দেখছি বা সাক্ষ্য দিচ্ছি। দেখো এই জায়গাটা কি কমসম কঠিন, উই আর উইটনেসিং। তোমরা ইন্টারমিডিয়েট লেভেলে আসো, ইন্টারমিডিয়েট লেভেলের স্টুডেন্টের জন্য এটাকে ট্রান্সলেট করা বা বোঝা, তো এগুলো দেখো, মানে তুমি আমাদের বইটাতে দেখো কি, উই আর উইটনেসিং, আমরা প্রত্যক্ষ করছি, মানে কি আমরা দেখছি, এ সিরিয়াস, একটি গুরুতর এডুকেশন ক্রাইসিস, শিক্ষার সংকট, দ্যাট ওয়াজ ওয়ান্স, যা ছিল এক সময়, বিয়ন্ড ইমাজিনেশন, কল্পনার বাইরে। সো দিস ইজ ফ্যান্টাস্টিক, মানে তুমি ইংরেজি কেন শিখতে পারবে না? মাই কোয়েশ্চেন ইজ দ্যাট, যে তুমি ইংরেজি কেন শিখতে পারবে না? অবশ্যই শিখতে পারবে, অ্যান্ড ইট ইজ মাই চ্যালেঞ্জ, উইদিন 40 ডেজ। তুমি আমাদের ওই এইচএসসি নোটবুকটা কালেক্ট করে পড়তে থাকো, উইদিন 40 ডেজ তুমি দেখতে পাবে যে তুমি নেক্সট লেভেলে পৌঁছাচ্ছ, ঠিক আছে? সো বি নাম্বারে কি বলছে, যে উই আর উইটনেসিং, আমরা সাক্ষ্য দিচ্ছি বা প্রত্যক্ষ করছি বা দেখছি, এ সিরিয়াস এডুকেশন ক্রাইসিস, একটা মারাত্মক শিক্ষার সংকট, দ্যাট ওয়াজ ওয়ান্স বিয়ন্ড ইমাজিনেশন, যেটা এক সময় কল্পনারও বাইরে ছিল। এ ধরনের একটা সংকট কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ওকে ফাইন, এরপরে দেখো বি নাম্বারের পরে, তো এই সংকটের ফলে কি হচ্ছে, জি নাম্বারে দেখো কি বলছে, আওয়ার এডুকেশন সেক্টর, আমাদের শিক্ষা ব্যবস্থা বা শিক্ষা খাত, ইজ আন্ডারগোয়িং, সহ্য করছে, দ্য সেম ক্রিটিক্যাল কন্ডিশনস, একই ধরনের দুরবস্থা। তাহলে জি নাম্বারে দেখো কত সুন্দরভাবে তোমাদেরকে ট্রান্সলেট করে দিয়েছি, আওয়ার এডুকেশন সেক্টর, আমাদের শিক্ষা খাত, ইজ আন্ডারগোয়িং, চলছে বা সহ্য করছে, বা সেম ক্রিটিক্যাল কন্ডিশন, একই সংকটের মধ্য দিয়ে,
সো আমি আসলে এত মানে কথা বলতে চাচ্ছি না। তোমরা যারা, আমি জানি তোমরা অনেক মানে ক্রিটিক্যাল, এইচএসসি স্টেজটা হচ্ছে ক্রিটিক্যাল স্টেজ। সো এই ক্রিটিক্যাল স্টেজে তোমরা ক্রিটিক্যাল সিদ্ধান্ত নিয়ে ফেলো এবং বইটাকে কালেক্ট করে মজা করে পড়তে শুরু করো। ওকে, এরপরে জি নাম্বারের পরে দেখো আমাদের দুইটাই বাকি আছে। তাহলে সেম প্রবলেম যেহেতু ফেস করছে, তার মানে কি আমরা হতাশ হয়ে গিয়েছি। তো এর ফলে এইচ নাম্বারে কি বলা হচ্ছে, হাউএভার যাই হোক, দেয়ার ইজ এ রে অফ হোপ, আশার আলো রয়েছে। সো এইচ নাম্বারটা দিয়ে দিচ্ছি। আর এই আশার আলোটা কি, শুধু একটাই বাকি আছে, এফ নাম্বারটা। দ্য হোপ ইজ দ্যাট, আশার আলোটা হলো যে উইথ দ্য প্রবলেমস, সমস্যার সাথে সাথে, সাম প্রসপেক্টস আর অলসো অ্যাপিয়ারিং। প্রসপেক্ট মানে হচ্ছে সম্ভাবনা, আর এস যখন থাকবে তখন উচ্চারণটা প্রসপেক্টস না করে প্রনাউন্সিয়েশনের সুবিধার্থে কি করতে হয়, প্রসপেক্টস। ওকে, সাম প্রসপেক্টস, কিছু সম্ভাবনা, আর অলসো অ্যাপিয়ারিং, দেখা দিচ্ছে। আমি এমন ভাবে রিডিং পড়ার চেষ্টা করছি যেন সাথে সাথে তোমাদের প্রনাউন্সিয়েশনটাও যেন ঠিক হয়ে যায়। ঠিক আছে, তোমাদের প্রনাউন্সিয়েশনটাও যেন ঠিক হয়ে যায়, উচ্চারণটাও যেন ঠিক হয়ে যায়। তো দেখো বিষয়টা কেমন। অ্যাজ বাগেরহাট, যেহেতু বাগেরহাট ইজ হলো নিয়ার দ্য বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগরের কাছে, দ্য ওয়াটার ইজ, পানি, ইউজুয়ালি সাধারণত, স্যালাইন, লবণাত্মক। খানজাহান আলী ওয়াজ, খানজাহান আলী ছিলেন এ ফিলান্থ্রোপিক ম্যান, একজন পরোপকারী মানুষ। হি দেয়ারফর, তিনি কাজেই এক্সক্যাভেটেড, খনন করেছিলেন, ম্যানি ওয়েলস, অনেক কূপ, টু প্রোভাইড, সরবরাহ করতে, ফ্রেশ ওয়াটার, বিশুদ্ধ পানি, টু দ্য পিপল, মানুষকে। হি কেম টু বাগেরহাট, তিনি বাগেরহাটে এসেছিলেন, টু প্রিচ ইসলাম, ইসলামের দাওয়াত দিতে বা ইসলাম ছড়াতে। প্রিচ মানে হচ্ছে ছড়ানো, দাওয়াত দেওয়া। অ্যান্ড টু প্রমোট, এবং প্রচার করতে বা বৃদ্ধি করতে বা দেখাতে, দ্য প্লাইট, দুর্দশা, অফ কমন পিপল, সাধারণ মানুষের। হি ফাউন্ড বাগেরহাট, তিনি বাগেরহাটকে পেয়েছিলেন, বিসেট, বেষ্টিত, উইথ ম্যানি প্রবলেমস, অনেক সমস্যায়। হিজ মেমোরি, তার স্মৃতি, উইল নেভার বি সাঙ্ক, ডুবে যাবে না, ইনটু অবলিভিয়ন, অন্ধকারে বা বিস্মৃতিতে। তাস, এভাবে, হি রিড্রেসড, তিনি সমাধান করেছিলেন, দ্য প্রবলেম, সমস্যাটিকে, অফ ড্রিঙ্কিং ওয়াটার, খাবার পানির। দ্য স্কারসিটি অফ ড্রিঙ্কিং ওয়াটার, দ্য স্কারসিটি, স্বল্পতা, অফ ড্রিঙ্কিং ওয়াটার, খাবার পানির, ইজ ওয়ান অফ দ্যাম, হলো তাদের মধ্যে একটি। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা এইভাবে ভেঙে ভেঙে ট্রান্সলেট করে না পড়া পর্যন্ত তুমি তোমার ইংলিশটাকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারবে না। আর যার কারণে আমরা এইভাবে চমৎকার ভাবে ভেঙে দিয়ে ট্রান্সলেট করে তোমাদেরকে আমাদের এইচএসসি নোটবুকটা লিখেছি। আমাদের এইচএসসি নোটবুকটা কালেক্ট করতে তোমরা স্ক্রিনে দেখানো নম্বরে ফোন দেওয়ার মাধ্যমে যোগাযোগ করতে পারো, অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারো। তো এবার আমরা অ্যান্সারটা করব সিকোয়েন্স অনুযায়ী, রিয়ারেন্সটাকে সাজাবো। দেখো কিভাবে সিকোয়েন্স অনুযায়ী রিয়ারেন্সটা সাজলে কি হচ্ছে। তো এইটা মূলত আমি তোমাদেরকে বারবার একটি কথা বলেছি, যে যদি কোনো ব্যক্তির জীবনীকে তুমি অ্যারেঞ্জ করতে যাও, অর্থাৎ বায়োগ্রাফিকে তুমি যদি অ্যারেঞ্জ করতে যাও, তাহলে সর্বপ্রথম তোমাকে দেখতে হবে যে জন্মসালটা দেওয়া আছে কিনা। তো যদিও এখানে খানজাহান আলী সম্পর্কে কথা বলা হচ্ছে, বাট এটা বায়োগ্রাফির একটা প্রবলেম নিয়ে কথা বলা হচ্ছে, এজন্য জন্ম সাল বা মৃত্যু সাল এখানে কোনোটাই কিন্তু দেওয়া নাই। তাহলে এখানে দেখো বি নাম্বারটা, দেখো বি নাম্বারে কি বলছে, খানজাহান আলী ওয়াজ, খানজাহান আলী ছিলেন এ ফিলান্থ্রপিক ম্যান, একজন পরোপকারী মানুষ অথবা জনকল্যাণমুখী মানুষ। সো অ্যাকর্ডিং টু দ্য সিকোয়েন্স, বি নাম্বার ইজ দ্য রাইট সিকোয়েন্স। ওকে, বি নাম্বারটা সর্বপ্রথমে চলে আসলো। এরপরে বি এর পরে দেখো যে খানজাহান আলী সম্পর্কে বলার পরে তারপরে এখানে দেখতে পাচ্ছ তোমরা ডি নাম্বারটাতে কি বলছে, যে হি কেম টু বাগেরহাট, তিনি বাগেরহাটে এসেছিলেন, টু প্রিচ ইসলাম, ইসলাম ছড়াতে বা ইসলামের দাওয়াত দিতে,
and to promote the plight of common people, সাধারণ মানুষের দুঃখ দুর্দশা এইটাকে জন্য। সো সিকোয়েন্স অনুযায়ী নাম্বার ডি ইজ দ্য রাইট অপশন। তো আমরা ডি নাম্বারটা দিয়ে দিলাম। নেক্সটে দেখো তোমরা, তো খানজাহান আলী যখন বাগেরহাটে আসলো তখন কি হলো, ই নাম্বারটা দেখো, হি ফাউন্ড বাগেরহাট, তিনি বাগেরহাটকে খুঁজে পেলেন বা দেখলেন, বিসেট জর্জরিত উইথ ম্যানি প্রবলেমস, অনেক সমস্যায় জর্জরিত, এটা তিনি দেখলেন। সো এফ নাম্বার অ্যাকর্ডিং টু দ্য সিকোয়েন্স, এফ নাম্বারটা আমরা দিয়ে দিলাম। এরপরে জর্জরিত তো যখন দেখলো, আসলে এর মধ্যে কি কি সমস্যা ছিল, এইচ নাম্বারটা দেখো, এইচ নাম্বারে কি বলছে, দ্য স্কারসিটি অফ ড্রিঙ্কিং ওয়াটার, স্কারসিটি স্বল্পতা, অফ ড্রিঙ্কিং ওয়াটার বিশুদ্ধ পানির, ইজ ওয়ান অফ দেম তাদের মধ্যে একটি, অর্থাৎ বিশুদ্ধ পানির যে স্বল্পতা ছিল এটা তাদের মধ্যে একটি। সো অ্যাকর্ডিং টু দ্য সিকোয়েন্স আমরা এইচ নাম্বারটা দিয়ে দিলাম। ওকে, এরপরে এইচ এর পরে সিকোয়েন্স অনুযায়ী কোনটা হবে, যেহেতু এটা একটা প্রবলেম ছিল, মানে বৃহৎ আকৃতির একটা প্রবলেম ছিল, তো এটা কেন এই প্রবলেম ছিল, স্কারসিটি অফ ড্রিঙ্কিং ওয়াটার। এবার সিকোয়েন্স অনুযায়ী এ নাম্বারটা দেখো, অ্যাজ যেহেতু বাগেরহাট ইজ নিয়ার দ্য বে অফ বেঙ্গল, যেহেতু বাগেরহাট বঙ্গোপসাগরের কাছাকাছি, দ্য ওয়াটার ইজ ইউজুয়ালি স্যালাইন, এই কারণে পানিটা কি লবণাত্মক। ঠিক আছে, তো এবার এ নাম্বারটা দিয়ে দিলাম। তো প্রবলেম সম্পর্কে এইভাবে তুলে ধরা হচ্ছে বিষয়টাকে। এ নাম্বারের পরে এবার তুমি সি নাম্বারটা দেখো, তাহলে খানজাহান আলী তাহলে কি করলো, বা খানজাহান আলীর কাজটা কি। তো সি নাম্বারে বলছে হি দেয়ারফর, তাই তিনি এক্সক্যাভেটেড খনন করেছিলেন, many wells অনেক কূপ, টু প্রোভাইড সরবরাহ করতে, ফ্রেশ ওয়াটার টু দ্য পিপল মানুষরা যেন ফ্রেশ ওয়াটার বিশুদ্ধ পানি পায়, এই প্রবলেমটা সলভ করার জন্য তিনি অনেক কূপ খনন করেছিলেন। সো সি নাম্বার অ্যাকর্ডিং টু দ্য সিকোয়েন্স অ্যান্সার হয়ে গেল। এরপরে দেখো বিষয়টা কি আসছে, যে এইভাবে জি নাম্বারে এইভাবে কি হলো, দাস এইভাবে হি রিড্রেসড তিনি সমাধান করেছিলেন, দ্য প্রবলেম অফ ড্রিঙ্কিং ওয়াটার, এই যে খাবার পানির যে সমস্যা সেই সমস্যাটা সমাধান করেছিলেন। সো জি নাম্বার চলে আসলো। এবার ফাইনালি একটাই বাকি থাকলো, সেটা কি, এফ নাম্বার। তো এফ নাম্বারে কি বলছে, হিজ মেমোরি, তার স্মৃতি, উইল নেভার বি সাঙ্ক, ডুবে যাবে না, ইনটু অবলিভিয়ন, অন্ধকারে কখনো ডুবে যাবে না। সো এফ নাম্বার হয়ে গেল। তো দেখো কি বলা হচ্ছে, প্রথমে এমআরটি লাইন 6 ইজ, এমআরটি লাইন 6 হলো, দ্য ফার্স্ট লাইন প্রথম লাইন, টু বি অ্যাপ্রুভড অনুমোদিত অথবা অনুমোদন করা হয়েছে, ফ্রম উত্তরা টু মতিঝিল, উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত, কভারিং এ লেন্থ অফ 20 কিলোমিটার 20 কিলোমিটার দৈর্ঘ্যের। এরপরে দেখো কি বলছে, দিস প্রজেক্ট এই প্রকল্পটি, ইজ বিং ডেভেলপড তৈরি করা হচ্ছে, বাই দ্য ঢাকা মাস ট্রানজিট কোম্পানি, ঢাকা মাস ট্রানজিট কোম্পানির দ্বারা। মাই ডিয়ার স্টুডেন্টস, মাস শব্দের অর্থ হচ্ছে গণ, মানে জনগণ। মোরওভার তাছাড়াও, দিস মেট্রো রেল প্রজেক্ট এই মেট্রো রেল প্রকল্পটির, উইল হ্যাভ থাকবে 16 elevated stations in total, 16টি elevated উচ্চ স্টেশন থাকবে, in total সর্বমোট। Indeed প্রকৃতপক্ষে, the initiative will uplift, the initiative, this is very important, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা শব্দ। ইনিশিয়েটিভ মানে হচ্ছে পদক্ষেপ, ওকে, ইনিশিয়েটিভ মানে হচ্ছে পদক্ষেপ বা উদ্যোগ। এই পদক্ষেপ বা উদ্যোগটি উইল আপলিফট উন্নত করবে, দ্য ট্রাফিক সিস্টেম ট্রাফিক ব্যবস্থাকে। ট্রাফিক সিস্টেম বলতে ঢাকা শহরে যে যানজট রয়েছে সেই যানজটটাকে উন্নত করবে, এর মানে হচ্ছে যানজট কমে আসবে, টু অ্যান ইন্টারন্যাশনালি অ্যাডভান্সড লেভেল, আন্তর্জাতিকভাবে উন্নত স্তরে। ইট ইজ প্রজেক্টেড, এটা ধারণা করা হচ্ছে, প্রজেক্টেড বলতে প্রেডিক্ট করা, ওকে, ধারণা করা, প্রজেক্ট মানে ফিউচার, রাইট, টু সার্ভ সেবা প্রদান করবে বা সেবা দিবে, 60,000 প্যাসেঞ্জার্স 60,000 যাত্রীকে, পার আওয়ার প্রতি ঘন্টায়। দ্য ঢাকা মেট্রো রেল প্রজেক্ট ইজ, ঢাকা মেট্রো রেল প্রকল্পটি হলো, এ ওয়াইজ অ্যান্ড ফার সাইটেড ইনিশিয়েটিভ,
এ ওয়াইজ একটি বিজ্ঞ বা জ্ঞান গর্ভপূর্ণ, অ্যান্ড ফার সাইটেড, ফার সাইটেড বলতে সুদূর প্রসারী বা দূর প্রসারী ইনিশিয়েটিভ, পদক্ষেপ বা উদ্যোগ, বাই দ্য কারেন্ট গভর্নমেন্ট, বর্তমান সরকারের দ্বারা। ইট উইল অলসো রিডিউস, এটা কমাবে, রিডিউস মানে হচ্ছে কমানো, ইট উইল অলসো রিডিউস, এটা আরো কমাবে, দি এক্সিস্টিং ট্রাফিক জ্যামস, বিদ্যমান, এক্সিস্টিং মানে বিদ্যমান, এক্সিস্টিং ট্রাফিক জ্যামস, বিদ্যমান যানজট, টু এ গ্রেট এক্সটেন্ট, বিশাল মাত্রায় বা অনেক অংশে। A total of 5 lines, MRT 1, 2, 3, 4 and 5 and 6, মানে মোট 5টা লাইন, যেমন 1, 2, 3, 4, 5, 6, এই মানে 6টা লাইন, মানে একটা তো আগেই MRT 6টা তো করাই হয়েছে, আরো 5টা বাকি আছে, 1, 2, 3, 4, 5, ঠিক আছে, এগুলো বাকি আছে। তাহলে এটাকে কি বলা হচ্ছে, যে এই 6টা লাইন হ্যাভ বিন প্রপোজড, প্রস্তাব করা হয়েছে, প্রপোজ মানে প্রস্তাব করা, সো হ্যাভ বিন প্রপোজড, প্রস্তাব করা হয়েছে, ফর দিস প্রজেক্ট, এই প্রকল্পটির জন্য। তো তোমরা যারা এইভাবে ভেঙে ভেঙে ট্রান্সলেট করে পড়তে চাও এবং ইংরেজিটাকে নেক্সট লেভেলে নিয়ে যেতে চাও, তারা আমাদের ইংলিশ ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্টের এইচএসসি নোটবুকটাকে কালেক্ট করে নাও এখনই, এই মাত্র, এখনই এই মুহূর্তে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দেওয়ার মাধ্যমে। একেবারে সময় নষ্ট করো না, খুবই খুবই লো প্রাইসে তুমি একটা সর্বোত্তম সেবা পেতে যাচ্ছ যদি তুমি বইটাকে কালেক্ট করে নাও। চলো এবার আমরা সিকোয়েন্স অনুযায়ী রিয়ারেন্সটাকে সাজাবো। এটা কোনো গল্প না, এটা আমাদের দেশের একটা উন্নয়নের প্রকল্প বা উন্নয়ন নিয়ে যে কাজ হয়েছে, মেট্রো রেল, আমাদের কাঙ্ক্ষিত মেট্রো রেল, সেই মেট্রো রেলের যে প্রজেক্ট, সেই প্রজেক্টের ব্যাপারে রিয়ারেন্সটি। সো এই রিয়ারেন্সটি মূলত তোমাকে দেখতে হবে যে কোন জায়গায় থেকে আমরা প্রজেক্টটাকে শুরু করছি, বা প্রজেক্টের ব্যাপারে প্রথমেই কি ধরনের তথ্য দেওয়া আছে সেটা দেখতে হবে, অর্থাৎ কোন প্রজেক্টের ব্যাপারে কথা বলা হচ্ছে সেই বিষয়টার দিকে কিন্তু অ্যাট ফার্স্ট তোমাকে নজর দিতে হবে। সেক্ষেত্রে দেখো এফ নাম্বারটা কি বলছে, এফ নাম্বারটা বলছে দ্য ঢাকা মেট্রো রেল প্রজেক্ট, ঢাকা মেট্রো রেল প্রজেক্ট ইজ হলো এ ওয়াইজ, একটি বিজ্ঞ, অ্যান্ড ফর সাইটেড এবং সুদূর প্রসারী, ইনিশিয়েটিভ, পদক্ষেপ বা উদ্যোগ, বাই দ্য কারেন্ট গভর্নমেন্ট, বর্তমান সরকারের বা বর্তমান সরকারের দ্বারা। সো দিস ওয়ান মানে নাম্বার এফ সিকোয়েন্স অনুযায়ী তোমাকে ফার্স্টে ব্যবহার করতে হবে। এরপরে দেখো যে মেট্রো রেল প্রজেক্ট সম্পর্কে বলার পরে তারপরে কি মানে আরো বিস্তারিত কি তথ্য দেওয়া হচ্ছে, এমআরটি লাইন 6 ইজ দ্য ফার্স্ট লাইন, এমআরটি লাইন 6টা হচ্ছে কি ফার্স্ট লাইন, সর্বপ্রথম লাইন, টু বি অ্যাপ্রুভড, যেটা অনুমোদন দেওয়া হয়েছে বা অনুমোদন করা হয়েছে, ফ্রম উত্তরা টু মতিঝিল, উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত, কভারিং এ লেন্থ অফ 20 কিলোমিটার, 20 কিলোমিটারের একটা লেন্থকে কভার করছে, ঠিক আছে, 20 কিলোমিটার। সো এ নাম্বার অ্যাকর্ডিং টু দ্য সিকোয়েন্স ইজ দ্য রাইট অপশন। এরপরে দেখো এটার পরে তো এবার প্রজেক্টের সম্পর্কে মোটামুটি আমরা ধারণা পেয়ে গেলাম যে ঢাকা মেট্রো রেল হচ্ছে একটা সুদূর প্রসারী পদক্ষেপ, এবং এমআরটি 6 লাইন, এই একটা যে রেল রোড সেটা অলরেডি প্রপোজড করা হয়েছে। আর আজকে এই মুহূর্তে আমি যখন রিয়ারেন্সটাকে সলভ করছি তখন কিন্তু ঢাকা মেট্রো রেল চালু হয়ে গিয়েছে, এর মানে হচ্ছে এমআরটি 6 লাইন দিয়ে আমাদের যে মেট্রো রেলের যে কোর্সগুলো, এই কোর্সগুলো কিন্তু চলছে এবং যাত্রীদেরকে সেবা প্রদান করছে। ওকে, তাহলে এরপরে কি দাঁড়াচ্ছে যে এই প্রজেক্টটা মানে কোন কোম্পানি ডেভেলপ করলো। সো নাম্বার বি, এই বি নাম্বারে এখানে কিন্তু একটা জেনারেল নলেজও আছে, এবং এইটা তোমাদের অবগতির জন্য জানাই, ঢাকা মেট্রো রেল সম্পর্কে এই যে রিয়ারেন্সটা এখানে মানে এটা টোটালি অ্যাপ্লিকেন্টসদের জন্য, ইউনিভার্সিটিতে তুমি যখন অ্যাডমিশন দিতে যাবে এই তথ্যগুলো তোমাকে জানতেই হবে। সো দিস ওয়ান ইজ ভেরি ইম্পর্টেন্ট, তুমি অবশ্যই ভালোভাবে পড়বে। তোমাকে প্রশ্ন করতে পারে ঢাকা মেট্রো রেল এমআরটি 6 লাইন কত কিলোমিটারের, 20 কিলোমিটারের, এটা কোথা থেকে কোথা পর্যন্ত, উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত, এরকম তোমাকে প্রশ্ন করতে পারে, ঠিক আছে। তারপরে তোমাকে প্রশ্ন করতে পারে এই মেট্রো রেল প্রজেক্টে কোন কোম্পানি তৈরি করেছে, তো সেটাই চলে আসো সিকোয়েন্স অনুযায়ী বি নাম্বারটা, দিস প্রজেক্ট, এই প্রকল্পটি ইজ বিং ডেভেলপড মানে তৈরি করা হচ্ছে বাই দ্য ঢাকা মাস ট্রানজিট কোম্পানি, পয়েন্ট টু বি নোটেড, ঢাকা মাস ট্রানজিট কোম্পানি, কোম্পানির নাম হচ্ছে ঢাকা
মাস ট্রানজিট কোম্পানি। তো তোমাকে যদি বলা হয় ঢাকা মেট্রো রেল প্রজেক্টটা কে বানাইছে, কোন কোম্পানিটা বানিয়েছে, তাহলে তোমার অ্যান্সারটা হবে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি। ওকে, সো বি নাম্বার ইজ দ্য রাইট অপশন অ্যাকর্ডিং টু দ্য সিকোয়েন্স। এইচ নম্বরে বলছে এ টোটাল অফ 5 লাইন্স এমআরটি 1 2 3 4 5, এই 5টা লাইন। আর 6 নম্বরটা তো আগেই প্রস্তাবিত হয়ে গেছে, ঠিক আছে না? 6 নম্বরটা আগে কি হয়েছে, প্রস্তাবিত হয়ে গিয়েছে। তো হ্যাভ বিন প্রপোজড, প্রস্তাব করা হয়েছে ফর দিস প্রজেক্ট, এই প্রকল্পটির জন্য। সো এইচ নম্বর হচ্ছে সিকোয়েন্স অনুযায়ী আমাদের অ্যান্সারে চলে আসলো। তো এরপরে দেখো, এরপরে আমরা আর কি তথ্য পাচ্ছি। তো এই তথ্যটা কি, যে মোর ওভার, তাছাড়াও দিস, সি নাম্বারটা দেখো, মোর ওভার তাছাড়াও দিস মেট্রো রেল প্রজেক্ট, এই মেট্রো রেল প্রজেক্টটির উইল হ্যাভ থাকবে 16 এলিভেটেড স্টেশনস। এলিভেটেড মানে হচ্ছে উন্নত, অ্যাডভান্সড, ডেভেলপড। ওকে, স্টেশন থাকবে ইন টোটাল, সর্বমোট। সো সি নাম্বার ইজ দ্য রাইট অপশন অ্যাকর্ডিং টু দ্য সিকোয়েন্স। এরপরে দেখো, তো ঠিক আছে, 16টা স্টেশন থাকবে, এটা আমরা পেয়ে গেলাম। এরপরে দেখো ই নাম্বারটা দেখো, যে 16টা স্টেশন আছে। তো এই নাম্বারে কি বলছে, ইট ইজ প্রজেক্টেড, এটা ধারণা করা হচ্ছে, টু সার্ভ 60,000 প্যাসেঞ্জার্স পার আওয়ার, প্রত্যেক ঘন্টায় 60,000 প্যাসেঞ্জারকে সেবা প্রদান করবে বলে কিন্তু ধারণা করা হচ্ছে। সো এই নাম্বারটা সিকোয়েন্স অনুযায়ী আমরা বসাতে পারি। এটা কিন্তু একটু আগা পিছা হতে পারে, ঠিক আছে, এই ধরনের রিয়ারেন্স গুলো, সেখানে খুব একটা টেনশনের কিছু নাই। ওকে, এরপরে দেখো ই এর পরে জি নাম্বারটা দেখো, তাহলে এটা শুধু 60,000 প্যাসেঞ্জারকেই সেবা দিবে না, বরং আরো কি করবে, ইট উইল অলসো রিডিউস, এটা আরো কমাবে, দি এক্সিস্টিং ট্রাফিক জ্যামস টু এ গ্রেট এক্সটেন্ট, ব্যাপক মাত্রায় বিদ্যমান ট্রাফিক জ্যামকে কিন্তু কমিয়ে দিবে। সো জি নাম্বার আমাদের সিকোয়েন্স অনুযায়ী রাইট অপশন হয়ে গেল। দেখো এবার বাকি রয়েছে একটা, আর একটা হচ্ছে বোনাস। তাহলে এই জি নাম্বারটা তোমরা দিয়ে দাও, যে এটা কি হচ্ছে, ইনডিড, প্রকৃতপক্ষে, দি ইনিশিয়েটিভ উইল আপলিফট দ্য ট্রাফিক সিস্টেম টু অ্যান ইন্টারন্যাশনালি অ্যাডভান্সড লেভেল। সো আমরা ডি নাম্বারটা দিয়ে দিলাম। সো মাই ডিয়ার স্টুডেন্টস, মানে বারবার একটা কথাই বলবো, তোমরা বিরক্ত হলেও বলবো, ইংরেজিতে ভালো করার একমাত্র মূল মন্ত্র কিন্তু ভেঙে ভেঙে ট্রান্সলেট করে পড়া, ফ্রেজ ওয়াইজ, ওয়ার্ড ওয়াইজ ট্রান্সলেশন করে পড়া। যদি তুমি ইংরেজি শিখতে চাও বা তোমার ইংলিশটাকে নেক্সট লেভেলে নিয়ে যেতে চাও, তো চলো আমরা সর্বপ্রথমে এই রিয়ারেন্সটাকে ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন করে পড়ে নিই ভেঙে ভেঙে। দেখো এখানে কি বলছে, হি ডাইড, তিনি মারা যান, অন অগস্ট 29, 1976, 29 আগস্ট 1976 বলতে 1976 সালে। তো এখানে দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, একটা বিষয় তোমরা অবশ্যই মনে রাখবে, সেটা হচ্ছে যে সব সময় দিনের পূর্বে অন প্রিপোজিশন ব্যবহৃত হয়, দিনের পূর্বে অন প্রিপোজিশন ব্যবহৃত হয়, অর্থাৎ মাস বা সালের পূর্বে ইন প্রিপোজিশন ব্যবহৃত হয়, আর দিনের পূর্বে সব সময় অন প্রিপোজিশন ব্যবহৃত হয়। অ্যান্ড ওয়াজ ব্যারিড, এবং সমাহিত করা হয়েছিল বা কবর দেওয়া হয়েছিল, ইন দ্য কম্পোনেন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে, ইন দ্য কম্পোনেন্ট, প্রাঙ্গণে, অফ ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের। হি রোট, তিনি লিখেছিলেন, এ লট অফ, প্রচুর, পোয়েমস, কবিতা, সংস, গান, গজলস, শর্ট স্টোরিজ, ছোট গল্প, নোভেলস, উপন্যাস, এক্সেট্রা। হি লস্ট হিজ ফাদার, সে তার বাবাকে হারায়, at the age of 8, 8 বছর বয়সে, and at the age of 11, এবং 11 বছর বয়সে, he showed, তিনি দেখিয়েছিলেন, his poetic genius, তার কাব্যিক প্রতিভা। at the age of 19, 19 বছর বয়সে, he joined the army, তিনি সেনাবাহিনীতে যোগ দেন, as an ordinary soldier, একজন সাধারণ সৈনিক হিসাবে। but after the first world war, কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের পরে, হি গেভ আপ, তিনি ছেড়ে দিয়েছিলেন, দ্য সোর্ড, তরবারি, ফর দ্য পেন, কলমের জন্য। ইট ওয়াজ ট্র্যাজিক দ্যাট, এটা দুঃখজনক ছিল যে, হি হ্যাড বিন সাফারিং ফ্রম, তিনি ভুগছিলেন বা ভুগেছিলেন, এ ক্রুয়েল ডিজিজ, একটি নিষ্ঠুর বা মারাত্মক রোগে,
সিন্স 1942 1942 সাল থেকে অ্যান্ড রিমেইনড প্যারালাইজড এবং প্যারালাইজ ছিল ফর দ্য রেস্ট অফ হিজ লাইফ তার বাকি জীবনের জন্য। বাংলাদেশ বিকেম ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ স্বাধীন হয়েছিল ইন 1971 1971 সালে অ্যান্ড হি ওয়াজ ব্রট এবং তাকে নিয়ে আসা হয়েছিল টু বাংলাদেশ বাংলাদেশে ফ্রম কলকাতা কলকাতা থেকে ইন 1972 1972 সালে। কাজী নজরুল ইসলাম ওয়াজ বর্ন কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেছিলেন ইন 1899 1899 সালে ইন দ্য ডিস্ট্রিক্ট অফ বর্ধমান বর্ধমান জেলায় ইন ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গে। দেন তারপর হি ওয়াজ ডিক্লেয়ার্ড তাকে ঘোষণা করা হয়েছিল আওয়ার ন্যাশনাল পোয়েট আমাদের জাতীয় কবি বাই দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ বাংলাদেশ সরকার কর্তৃক বা বাংলাদেশ সরকারের দ্বারা। সো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা যারা এরকম ভাবে সুন্দরভাবে ভেঙে ভেঙে ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন করে পড়তে চাও এবং তোমার ইংলিশটাকে নেক্সট লেভেলে নিয়ে যেতে চাও, তারা আমাদের এইচএসসি নোটবুক ইংলিশ ফার্স্ট পেপার এটা কালেক্ট করে নাও স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দেওয়ার মাধ্যমে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার মাধ্যমে। আমরা আমাদের যে প্রত্যেকটি প্র্যাকটিস এরকম ভাবে সুন্দরভাবে ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট রাইটিং এভরিথিং এরকম ভাবে সুন্দরভাবে তোমাদের জন্য অ্যারেঞ্জ করে দিয়েছি সো দ্যাট ইউ ক্যান গেইন এক্সপার্টাইজ ইন ইংলিশ এফোর্টলেসলি। মানে তোমাকে ডিকশনারি খুঁজতে হবে না, গুগল সার্চ করতে হবে না। ওকে, তুমি আলটিমেটলি ন্যাচারাল সিস্টেমে ইংলিশটাকে শিখে যাবে যদি এইভাবে প্র্যাকটিস করতে থাকো। ওকে, তো এবার আমরা সিকোয়েন্স অনুযায়ী গল্পটাকে সাজাবো। তো সর্বপ্রথম আমরা অ্যান্সারটা লিখে নিই, লিখে নেওয়ার পরে তারপরে আমরা গল্পটাকে সাজাতে শুরু করব। তাহলে দেখো, যখন তুমি কারো জীবনী নিয়ে গল্পটাকে সাজাবে, কারো জীবনী নিয়ে থাকবে গল্প, অর্থাৎ জীবনী নিয়ে থাকাটাকে বলা হয় বায়োগ্রাফি। বায়োগ্রাফি নিয়ে যদি রিয়ারেঞ্জ থাকে, বায়োগ্রাফি মানে কি জীবনী, যদি জীবনী নিয়ে রিয়ারেঞ্জ থাকে তাহলে সেক্ষেত্রে তুমি আগে কি দেখবে যে সেই ব্যক্তির জন্মসাল দেওয়া আছে কিনা। যদি তুমি সেই ব্যক্তির জন্মসালটা পেয়ে যাও তাহলে জন্মসালটা প্রথমে দিবে, কারণ জন্মসালটা সর্বপ্রথমে আসবে। তো সেক্ষেত্রে তোমরা জি নাম্বারটা দেখো কি বলছে। কাজী নজরুল ইসলাম ওয়াজ বর্ন কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেছিলেন ইন 1899 1899 সালে ইন দ্য ডিস্ট্রিক্ট অফ বর্ধমান বর্ধমান জেলায় ইন ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গের। মানে সেই সময় ব্রিটিশ শাসন ছিল আর ভারতীয় উপমহাদেশ বিভক্ত হয়েছিল না। ঠিক আছে, সো অ্যাকর্ডিং টু দ্য সিকোয়েন্স জি নাম্বারটা আমরা দিয়ে দিলাম। তো এরপরে জন্মের পরে যেহেতু সাল দেওয়া আছে, তো আমরা দেখবো সালটাকে সিরিয়ালি দেওয়া আছে কিনা। যদি সালটাকে সিরিয়ালি দেওয়া না থাকে তাহলে দেখবো বয়সটা আছে কিনা। তো বয়সটা দেখো সি নাম্বারে কি বলছে, হি লস্ট হিজ ফাদার, সে তার বাবাকে হারায় at the age of 8 8 বছর বয়সে and at the age of 11 এবং 11 বছর বয়সে he showed তিনি দেখিয়েছিলেন his poetic genius তার কাব্যিক প্রতিভা। আচ্ছা, তোমাদেরকে এখানে একটা জেনারেল নলেজের প্রশ্ন করি আমি। জেনারেল নলেজের প্রশ্নটা হচ্ছে, যদি তোমাকে এরকম বলা হয় যে কাজী নজরুল ইসলাম কত বছর বয়সে কবিতা লিখেছিল, তাহলে এখান থেকে তুমি বুঝতেই পারছো 11 বছর বয়সে কাজী নজরুল ইসলাম মূলত কবিতা লিখেছিলেন। ওকে, হি শোড হিজ পোয়েটিক জিনিয়াস মানে তিনি 11 বছর বয়সে কিন্তু কবিতা লিখেছিলেন। পয়েন্ট টু বি নোটেড। সো একটা জেনারেল নলেজের কোয়েশ্চেন কিন্তু তোমাদেরকে আনসার করে দিলাম। তো দেখো সিকোয়েন্স অনুযায়ী সি নাম্বারটা দিয়ে দিলাম। ওকে ফাইন, এরপরে দেখি আমরা, যেহেতু বয়স দেওয়া আছে সি এর পরে দেখো ডি নাম্বারটা দেখো। at age of 19 19 বছর বয়সে he joined the army at age of 19 19 বছর বয়সে he joined the army তিনি সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন as an ordinary soldier একজন সাধারণ সৈনিক হিসাবে। বাট কিন্তু after the first world war প্রথম বিশ্বযুদ্ধের পরে he gave up the sword তিনি তরবারি ত্যাগ করেন ফর পেন কলমের জন্য, অর্থাৎ তিনি লেখালেখি করার জন্য সেনাবাহিনীর প্রফেশনটাকে ত্যাগ করে দিলেন। সো অ্যাকর্ডিং টু দ্য সিকোয়েন্স ডি নাম্বার চলে আসলো। তো ঠিক আছে, ডি নাম্বার চলে আসলো যখন সে মানে তোমার তরবারিটাকে ত্যাগ করে দিল কলমের জন্য, তার মানে লেখালেখি শুরু করলো।
এবার বি নম্বরে যাও, তার মানে কাজী নজরুল ইসলাম 19 বছর বয়সেই কিন্তু লেখালেখি শুরু করেছিলেন। ঠিক আছে, সো বি নম্বরে কি বলছে, হি রোট, তিনি লিখেছিলেন এ লট অফ, প্রচুর পরিমাণে, পোয়েমস, কবিতা, সংস, গান, গজলস, শর্ট স্টোরিজ, ছোট গল্প সমূহ, নভেলস এক্সেট্রা। সো বি নাম্বার, এবার আমরা রাইট সিকোয়েন্স পেয়ে গেলাম বি নাম্বারটাকে। সো বি নাম্বারটা আমরা দিয়ে দিলাম। এরপরে দেখো তারপরে কি হলো। তো এটা দেওয়ার পরে বিয়ে শাদীর কোনো বিষয় আছে কিনা সে বিষয়টা দেখি আমরা। তো এই রিয়ারেন্সটাতে বিয়ে শাদীর কোনো বিষয় নেই। তো বিয়ে শাদীর যেহেতু বিষয় নেই, তো অনেক কবিতা লিখলো, অনেক কিছু লিখলো। এরপরে আমরা কি দিতে পারি, ই নাম্বারটা দেখো, ইট ওয়াজ ট্র্যাজিক দ্যাট, এটা দুঃখজনক ছিল যে, হি হ্যাড বিন সাফারিং ফ্রম, তিনি ভুগছিলেন, এ ক্রুয়েল ডিসিজ, একটা মারাত্মক রোগে, সিন্স 1942, 1942 সাল থেকে, অ্যান্ড রিমেইন প্যারালাইজড, এবং প্যারালাইজড ছিল ফর দ্য রেস্ট অফ হিস লাইফ, বাকি জীবনে সে অসাড় অবস্থায় পড়েছিল। সো অ্যাকর্ডিং টু দ্য সিকোয়েন্স, ই নাম্বার ইজ দ্য রাইট অপশন। তো এরপরে কি হলো, সে প্যারালাইজড হয়ে পড়ে আছে, পড়ে থাকলো, পড়ে থাকলো, পড়ে থাকলো। এরপরে এফ নাম্বারটা দেখো, সিকোয়েন্সে কি বলছে, তারপরে কি হলো, বাংলাদেশ বিকেম ইন্ডিপেন্ডেন্ট, বাংলাদেশ স্বাধীন হয়েছিল ইন 1971, 1971 সালে, অ্যান্ড ওয়াজ ব্রট টু বাংলাদেশ, এবং তাকে বাংলাদেশে নিয়ে আসা হয়েছিল ফ্রম কলকাতা ইন 1972, 1972 সালে তাকে কলকাতা থেকে বাংলাদেশে নিয়ে আসা হয়। So according to the sequence, F number is the right option. তো যখন সে বাংলাদেশে চলে আসলো, বাংলাদেশে আনার পরে কি হলো দেখো, এইচ নাম্বারে দেখো, কারণ মৃত্যু সারটা সবার পরে দিতে হয়, লাস্টে দিতে হয়। তো এইচ নাম্বারে কি বলছে, দেন হি ওয়াজ ডিক্লেয়ার্ড, তারপর তাকে ঘোষণা করা হয়েছিল, আওয়ার ন্যাশনাল পোয়েট, আমাদের জাতীয় কবি, বাই দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ, বাংলাদেশ সরকার কর্তৃক বা বাংলাদেশ সরকারের দ্বারা। সো এইচ নাম্বারটা আমরা সিকোয়েন্স অনুযায়ী পেয়ে গেলাম। বাকি আছে একটা, সবগুলো হয়ে গেলে একটা বোনাস হিসেবে পাবে। তাহলে এখানে দেখো কি বলছে, হি ডাইড অন অগস্ট 29। তাহলে কিছুক্ষণ আগে তোমাদেরকে একটা কারেকশনের নিয়ম বললাম। নিয়মটা কি, যে সব সময় দিনের পূর্বে অন প্রিপোজিশন ব্যবহৃত হয়, দিনের পূর্বে অলওয়েজ অন প্রিপোজিশন ব্যবহৃত হয়, মাস এবং সালের পূর্বে ইন ব্যবহৃত হয়। 29শে অগাস্ট এটা একটা দিন, ওকে, মানে আগস্ট মাস, আগস্ট মাস আছে বলে আবার এটা ভেবে নিও না যেটা একটা মাস, কারণ এখানে বলা হচ্ছে একটা দিনকে নির্দিষ্ট করে বলা হচ্ছে যে অন অগাস্ট 29, 29শে অগাস্ট 1976 সালে, 1976, যে 29শে অগাস্ট 1976 সালে কাজী নজরুল ইসলাম মারা যান, অ্যান্ড ওয়াজ ব্যারিড, এবং তাকে সমাহিত করা হয়েছিল ইন দ্য কম্পোনেন্ট, প্রাঙ্গণে, কম্পোনেন্ট মানে হচ্ছে প্রাঙ্গণ বা অঙ্গন, ইন দ্য কম্পোনেন্ট, প্রাঙ্গণে, অফ ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের। সো এইভাবে যদি তুমি বুঝে অ্যানালাইসিস করে অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটির ভিত্তিতে স্টাডি করো, তাহলে দেখো এইখানে তুমি কতটা ওয়ার্ডকে হ্যাক করতে পারছো। শুধুমাত্র এই একটা প্র্যাকটিস থেকে তুমি প্রায় 150টা ওয়ার্ডকে হ্যাক করতে পারছো। সো অ্যানালাইসিস করে পড়াটাই হচ্ছে একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র মূল মন্ত্র ইংরেজিতে এক্সপার্টাইজ গেইন করার। তো চলো আমরা সর্বপ্রথমে রিয়ারেন্সটাকে ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেট করে পড়ে নেই। তো দেখো এখানে কি বলছে, হি অ্যাস্কড হিম, সে তাকে জিজ্ঞাসা করেছিল, হোয়ার গড ইজ, ঈশ্বর কোথায় আছেন। ওয়ান্স এ ল্যাড ওয়েন্ট, ওয়ান্স একদা, এ ল্যাড একজন বালক, ওয়েন্ট গিয়েছিল, টু এ ফেমাস টিচার একজন বিখ্যাত শিক্ষকের কাছে। দ্য টিচার শিক্ষক, থট হাইলি খুব ভাবলেন, অফ দ্য বয়েজ আন্ডারস্ট্যান্ডিং বালকের বোঝাপড়ার ব্যাপারে, আন্ডারস্ট্যান্ডিং পাওয়ারের ব্যাপারে। দ্য ল্যাড রিপ্লাইড দ্যাট ছেলেটি জবাব দিল যে, হি উড আনসার সে উত্তর দিতে পারত, ইফ হি উড নো যদি সে জানতো, হোয়ার হি ইজ নট তিনি কোথায় নেই। হি বেগড সে অনুরোধ করলো, বেগ বলতে আসলে বেগ, বিজি, এই বেগ মানে হচ্ছে ভিক্ষা করা, বাট এখানে বেগ শব্দের যে অর্থটা হবে সেটা হচ্ছে অনুরোধ করা। হি বেগড সে অনুরোধ করলো,
টু ইনস্ট্রাক্ট হিম, তাকে দিক নির্দেশনা দিতে, ইন আর্টস অ্যান্ড সায়েন্সেস, কলা এবং বিজ্ঞানে। হি আর্জড, তিনি চাইলেন, টু টিচ দ্য ল্যাড, ছেলেটিকে পড়াতে বা শিক্ষা দিতে। হি এক্সপ্রেসড, সে প্রকাশ করলো, দ্য ডিজায়ার, ইচ্ছা, টু অ্যাকুয়ার নলেজ, জ্ঞান অর্জন করার বা জ্ঞান অর্জন করতে। দ্য টিচার উইশড, টিচার চাইলেন, টু ফাইন্ড আউট, খুঁজে বের করতে, দি অ্যাবিলিটি অফ দ্য বয়, ছেলেটির যোগ্যতা। মাই ডিয়ার স্টুডেন্টস, তো তোমরা যদি এইরকম ভাবে চমৎকার করে একটা গল্পকে ট্রান্সলেট করে নাও, তাহলে কি হবে, তুমি প্রত্যেকটা মুহূর্তে নাম্বারলেস ওয়ার্ডস কে হ্যাক করতে পারবে। অ্যান্ড বিলিভ মি, উইদিন 40 days তুমি কিন্তু তোমার ইংরেজিটাকে নেক্সট লেভেলে নিয়ে যেতে সক্ষম হবে। ইউ উইল বি এবল টু টেক ইউর ইংলিশ টু দ্য নেক্সট লেভেল। সো এটাই হচ্ছে একমাত্র মন্ত্র ইংরেজিতে ভালো করার। তো ঠিক আছে, এবার চলো আমরা গল্পটাকে সিকোয়েন্স অনুযায়ী সাজাবো। তো গল্পটাকে সিকোয়েন্স অনুযায়ী সাজানোর আগে আমরা প্রথমে অ্যান্সারটা লিখে নিই। অ্যান্সার লিখে নিলাম। আর তোমরা যদি প্রকৃতপক্ষেই এরকম ভাবে সুন্দরভাবে চমৎকার ভাবে ভেঙে ভেঙে ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন করে পড়ে নিজের ইংরেজিটাকে নেক্সট লেভেলে নিয়ে যেতে চাও, তাহলে সেক্ষেত্রে আমাদের এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপার যে স্পেশাল সাজেশন ভিত্তিক যে বুকটা তোমাদের জন্য আমরা রেডি করেছি, সেটা স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দেওয়ার মাধ্যমে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার মাধ্যমে কালেক্ট করতে পারো। তো দেখো, এটা একটা মোরাল স্টোরি। তো যদি তুমি কোনো মোরাল স্টোরিকে সিকোয়েন্স অনুযায়ী সাজাইতে যাও, তাহলে সর্বপ্রথমে দেখবে সেখানে ওয়ান্স আপন এ টাইম, মানে একদা এক সময়, এ ধরনের কোনো সেন্টেন্স রয়েছে কিনা। তো দেখো এখানে বি নাম্বারটা দেখো, ওয়ান্স এ ল্যাড ওয়েন্ট টু এ ফেমাস টিচার, একদা একটা ছেলে একজন বিখ্যাত টিচারের কাছে গিয়েছিল। ওয়ান্স এ ল্যাড, একদা একটি ছেলে, ওয়েন্ট গিয়েছিল, টু এ ফেমাস টিচার, একজন বিখ্যাত শিক্ষকের কাছে। সো সিকোয়েন্স অনুযায়ী আমরা বি নাম্বারটা দিয়ে দিলাম। ওকে, এরপরে দেখো বি নাম্বার, যখন মানে ছেলেটা শিক্ষকের কাছে গেল, তখন তো সে কোনো দাবি দেওয়া নিয়ে যাবে, তাই না, বা তাকে রিকোয়েস্ট করবে টিচারকে। তো এবার ই নাম্বারটা দেখো তোমরা, ই নাম্বারে কি বলছে, হি বেগড, সে অনুরোধ করলো। আমি আবারও বলছি, বিজি বেগ, এই বেগ শব্দের অর্থ হচ্ছে মূলত ভিক্ষা করা, বাট এখানে সিকোয়েন্স অনুযায়ী মিনিংটা হবে অনুরোধ করা। তাহলে এখানে হি বলতে কি, ছেলেটি, হি বেগড, সে অনুরোধ করলো, টু ইনস্ট্রাক্ট হিম, তাকে দিক নির্দেশনা দেওয়ার জন্য, ইন আর্টস অ্যান্ড সায়েন্সেস, কলা এবং বিজ্ঞানে, মানে আর্টসে এবং সায়েন্সে। সো অ্যাকর্ডিং টু দ্য সিকোয়েন্স, ই নাম্বার ইজ দ্য পারফেক্ট অপশন। সো আমরা এই নাম্বারটা দিয়ে দিলাম। এবার বালক যখন এটা বলল, তো টিচার কিছু বলবে কিনা বা বালক আরো কিছু বললো কিনা সেটা দেখি আমরা। তো এই কথা বলার মানে কি, এই কথা বলার মানে হচ্ছে জ্ঞান অর্জন করবে এর ইচ্ছাটা প্রকাশ করা। এই জন্য আমরা ডি নাম্বারটা দেখি। হি এক্সপ্রেসড, সে প্রকাশ করেছিল, দ্য ডিজায়ার, ইচ্ছা, টু অ্যাকুয়ার নলেজ, জ্ঞান অর্জন করার বা জ্ঞান অর্জন করতে। তাহলে আমরা জি নাম্বারটা দিয়ে দিলাম। এরপরে দেখো, তো এতক্ষণ পর্যন্ত বালক কিন্তু বলেই যাচ্ছে, সো টিচার তো কিছু বলবে, তাই না, বা টিচার তো ছাত্রকে পড়ানোর আগে বোঝার চেষ্টা করবে ছাত্রটা কেমন। সো তোমরা এইচ নাম্বারটা দেখো, এইচ এ কি বলা হচ্ছে, দ্য টিচার উইশড, টিচার চাইলেন, টু ফাইন্ড আউট, খুঁজে বের করতে, দি অ্যাবিলিটি অফ দ্য বয়, বালকের যোগ্যতা, আসলে ছাত্র হিসেবে সে কেমন বা তার ইন্টেলিজেন্ট পাওয়ারটা কেমন সেইটা। সো আমরা এইচ নাম্বারটা দিয়ে দিলাম। এরপরে দেখো, এইচ এর পরে যখন সে যোগ্যতা, মানে কারো যোগ্যতা যখন খুঁজে বের করতে চাওয়া হবে, আন্ডারস্ট্যান্ডিং পাওয়ার জানতে চাওয়া হবে, তখন প্রশ্ন করা হবে। তখন টিচার কি করলো, এ নাম্বারটা দেখো, হি অ্যাস্কড হিম, সে তাকে জিজ্ঞাসা করলো, হোয়ার গড ইজ, ঈশ্বর কোথায় বলো। তো এই কথা জিজ্ঞাসা করলো। সো অ্যাকর্ডিং টু দ্য সিকোয়েন্স, এই নাম্বার চলে আসলো। তো এইটা বলার পরে এবার বালকের পালা। তো বালকের পালা মানে যখন ডায়লগ হবে না, এই যে প্রোনাউনের পরে
মানে প্রোনাউন কখন ব্যবহার করা হয়? নাউনের পরিবর্তে। পয়েন্ট টু বি নোটেড। তো টিচার বললো, তারপরে হি প্রোনাউন ব্যবহার করলাম। তার মানে এখন বালক বলবে, আর বালক বললে অবশ্যই সেই নাউনটাকে আমরা ব্যবহার করব। তাহলে ডি নাম্বার দেখো, নাউন এখানে আছে দ্য ল্যাড। তাহলে দ্য ল্যাড রিপ্লাইড দ্যাট, বালকটি উত্তর দিল যে হি উড আনসার, সে উত্তর দিতে পারত, ইফ হি উড নো, যদি সে জানতো, হোয়ার হি ইজ নট, তিনি কোথায় নেই। তার মানে স্রষ্টা ঈশ্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় নেই সেটা যদি সে জানতো, তাহলে কিন্তু সে উত্তরটা দিতে পারত। সো অ্যাকর্ডিং টু দ্য সিকোয়েন্স, ডি নাম্বার আমরা বসিয়ে দিলাম। নাও কামিং টু দ্য পয়েন্ট, মাত্র দুইটা বাকি আছে। তো বালক যখন এরকম একটা খুবই ইন্টেলিজেন্ট আনসার করবে, ভেরি পারফেক্ট আনসার, সো টিচার তো তখন সারপ্রাইজড হবে। তখন সি নাম্বারে দেখো, এই উত্তরটা শুনে টিচার থট হাইলি, শিক্ষক খুব ভাবলো, অফ দ্য বয়েজ আন্ডারস্ট্যান্ডিং, বালকের যে আন্ডারস্ট্যান্ডিং পাওয়ার, সে আন্ডারস্ট্যান্ডিং পাওয়ারটা সম্পর্কে টিচার খুব ভাবলো। সো সি নাম্বার অ্যাকর্ডিং টু দ্য সিকোয়েন্স আমরা অ্যান্সার দিয়ে দিলাম। এবার বাকি থাকে একটা, সেটা হচ্ছে এফ নাম্বার। তো এফ নাম্বারে তখন টিচার কি 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 চাইবে? হি আর্সড, সে চাইলো, টিচ দ্য ল্যাড, বালকটাকে পড়াইতে চাইলো, শিক্ষা দিতে চাইলো। সো এফ নাম্বার সিকোয়েন্স অনুযায়ী হয়ে গেল। দেখো, তুমি যদি রিয়ারেঞ্জের উপরে প্র্যাকটিস না করো, ভালো করতে পারবে না। অ্যান্ড ওয়ান থিং মোর, ইন্টারমিডিয়েট লাইফটা হচ্ছে জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ মুহূর্ত। কারণ এই লাইফ পর্যন্ত তুমি যেটা শিখবে সেটাই মূলত পরবর্তী সারাটা জীবন ভেঙে ভেঙে খাবে। সো ইংরেজিকে নেগলেক্ট করার কোনো উপায় নেই। তো তোমরা জানো, একটি রিয়ারেঞ্জ করতে হলে তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে সর্বপ্রথম ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন করে গল্পটাকে পড়ে নিতে হবে। তো চলো আমরা ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন করে গল্পটাকে পড়ে নিই। দেখো এখানে কি বলছে। ইন 1994, 1994 সালে, ম্যান্ডেলা ওয়াজ ইলেক্টেড, ম্যান্ডেলা নির্বাচিত হন অ্যাজ দ্য ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট অফ আফ্রিকা, অ্যাজ হিসাবে দ্য ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট, প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট অফ আফ্রিকা, আফ্রিকার। আফটার পাসিং নিয়ারলি 3 decades, প্রায় 3 দশক পার করার পরে, হি ওয়াজ ফ্রিড, তিনি মুক্তি পেয়েছিলেন। নেলসন ম্যান্ডেলা, দ্য ব্ল্যাক লিডার, কালো নেতা, আন্ডারস্টুড, বুঝতে পেরেছিলেন, দ্য ফ্যাক্ট, ঘটনাটিকে। ফাইনালি, অবশেষে, হি লেফট, তিনি ত্যাগ করেন, হিজ পাবলিক লাইফ, তার জনজীবন, ইন 2004, 2004 সালে, অ্যান্ড এবং ওয়ার্ল্ডলি লাইফ, পার্থিব জীবন, ইন 2013, 2013 সালে। হোয়াইট ডিটারমিনেশন, শ্বেতাঙ্গ সংকল্প, ইন আফ্রিকা, আফ্রিকাতে, ওয়াজ ছিল, এ ভেরি ইনহিউম্যান প্র্যাকটিস, খুবই অমানবিক অনুশীলন। সো সুতরাং হি ওয়াজ অ্যারেস্টেড, তাকে গ্রেপ্তার করা হয়েছিল, অ্যান্ড সেন্ট, এবং পাঠানো হয়েছিল, বিহাইন্ড দ্য প্রিজন বার, কারাগারে। হি রেজড হিজ ভয়েস, তিনি আওয়াজ তুলেছিলেন বা তিনি সোচ্চার হয়েছিলেন, এগেনস্ট দ্য ক্রুয়েলটিস, নিষ্ঠুরতার বিরুদ্ধে, অফ অ্যাপার্থিয়েড, বর্ণবাদের। দ্য হোয়াইট আফ্রিকান লিডার, শ্বেতাঙ্গ আফ্রিকান নেতা, এফ ডাব্লিউ ডি ক্লার্ক, এফ ডাব্লিউ ডি ক্লার্ক, নেগোশিয়েটেড, আলোচনা করেছিলেন, দি এন্ড অফ রেসিজম, বর্ণবাদের সমাপ্তি। দি এন্ড অফ রেসিজম মানে বর্ণবাদের সমাপ্তি। আর বর্ণবাদ কাকে বলে? বর্ণবাদ হলো কালো এবং সাদার মধ্যে যে বৈষম্য, সেটাকে বর্ণবাদ বলা হয়। তো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা যদি এইভাবে ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন করে প্র্যাকটিস করতে থাকো, তাহলে যেটা হবে সেটা হচ্ছে তুমি অটোমেটিক্যালি ইংলিশ শিখে যাবে। আর আমাদের এইচএসসি নোটবুক ইংলিশ ফার্স্ট পার্ট বা ফার্স্ট পেপার, এইটাতে খুব সুন্দরভাবে এইভাবে ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন করে প্র্যাকটিস গুলোকে দেওয়া আছে। সো সুতরাং তোমরা আমাদের এইচএসসি নোটবুক কালেক্ট করতে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দেওয়ার মাধ্যমে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার মাধ্যমে কিন্তু যোগাযোগ করতে পারো। তো চলো এবার আমরা রিয়ারেঞ্জটাকে সুন্দরভাবে সলভ করব, অর্থাৎ সিকোয়েন্স অনুযায়ী গল্পটাকে সাজাবো।
তো তার আগে আমরা কি করব, অ্যান্সারটাকে আমরা লিখে নিই। ওকে, অ্যান্সার লিখে নিলাম। তো তোমাদেরকে আমি বারবার বলেছি যে তুমি যখন কোনো রিঅ্যারেঞ্জ করতে যাবে, কারো জীবনী তুমি যদি অ্যারেঞ্জ করতে যাও, তাহলে প্রথমে দেখবে যে তার জন্মসাল দেওয়া আছে কিনা। যদি তার জন্মসাল দেওয়া থাকে তাহলে সে বিষয়টা কি হবে, সহজ হবে। এবং তার মৃত্যুসাল দেওয়া আছে কিনা, কারণ মৃত্যুসালটা সবসময় শেষে যাবে। তো দেখো এই গল্পে জন্মসাল কিন্তু দেওয়া নেই, ঠিক আছে। তো যেটা দেওয়া আছে সি নাম্বারটা দেখো, সিকোয়েন্স অনুযায়ী নেলসন ম্যান্ডেলা দ্য ব্ল্যাক লিডার, কালো নেতা, আন্ডারস্টুড দ্য ফ্যাক্ট, ঘটনাটি বুঝতে পেরেছিলেন। অর্থাৎ এটা একটা অ্যাব্রপ্ট বিগিনিং তুমি বলতে পারো। সো ফার্স্ট ওয়ান সিকোয়েন্স অনুযায়ী আমরা সি নাম্বারটা দিয়ে দিলাম। এরপরে তোমরা দেখো সি এর পরে কোন ঘটনাটি বুঝতে পেরেছিল। তাহলে এখন একটা প্রশ্ন আসবে, কারণ নেলসন ম্যান্ডেলা ঘটনাটি বুঝতে পেরেছিলেন, ফ্যাক্ট। তাহলে কোন ঘটনাটি বুঝতে পেরেছিল, এরকম যদি আমরা একটা প্রশ্ন করি তাহলে প্রশ্নের অ্যান্সারটা কি হবে, হোয়াইট ডিটারমিনেশন ইন সাউথ আফ্রিকা, দক্ষিণ আফ্রিকায় সাদাদের সংকল্প, ওয়াজ ভেরি ইনহিউম্যান প্র্যাকটিস, ছিল খুবই খুবই অমানবিক অনুশীলন। এই ঘটনাটি তিনি বুঝতে পেরেছিলেন। সো আমরা সিকোয়েন্স অনুযায়ী এই নাম্বারটা দিয়ে দিলাম। দেখো তোমরা অনেকে মনে করতে পারো যে রিয়ারেন্স এটা কোনো বিষয় না, পারবো। নো, ইটস নট লাইক দ্যাট। প্রত্যেকটা টপিকের উপরে তোমাকে সাফিসিয়েন্ট, পর্যাপ্ত পরিমাণে কিন্তু চর্চা করতে হবে। আদারওয়াইজ তুমি পরীক্ষাতে এ প্লাসও পাবে না, প্লাস যেটা হবে সেটা হচ্ছে তুমি তোমার ইংলিশটাকে সেই লেভেলের উন্নয়ন করতে পারবে না। ওকে, তাহলে সে ইনহিউম্যান প্র্যাকটিসটাকে যখন বুঝতে পারলো তখন সে কি করবে, তখন যেটা করবে, জি নাম্বার দেখো, হি রেজড হিজ ভয়েস, তিনি আওয়াজ উঠালেন বা সোচ্চার হলেন, এগেনস্ট দ্য ক্রুয়েলটিস, নিষ্ঠুরতা সমূহের বিরুদ্ধে, অফ অ্যাপার্থিয়েট, বর্ণবাদের নিষ্ঠুরতার বিরুদ্ধে তিনি তার আওয়াজটাকে উঠালেন। সো সিকোয়েন্স অনুযায়ী জি নাম্বারটা আমাদের অপশনে চলে আসলো। এরপরে আওয়াজ উঠানোর পরে তাহলে কি হবে, সে যদি আওয়াজ উঠায় তাহলে তাকে কি কি করা হবে, গভর্নমেন্টের এগেনস্টে যদি আওয়াজ উঠায় তাহলে তাকে অ্যারেস্ট করা হবে। এফ নাম্বারটা দেখো। সো সুতরাং হি ওয়াজ অ্যারেস্টেড, তাকে গ্রেপ্তার করা হয়েছিল, অ্যান্ড সেন্ট, এবং পাঠানো হয়েছিল, বিহাইন্ড দ্য প্রিজন বার, কারাগারে পাঠানো হয়েছিল। সো সিকোয়েন্স অনুযায়ী এফ নাম্বারটা কিন্তু হয়ে গেল। ওকে, এরপরে দেখো, তারপরে তাকে যখন কারাগারে পাঠানো হবে তখন বিষয়টা কি হবে। এফ নাম্বারটা আমরা দিয়ে দিলাম যে তাকে যে কারাগারে পাঠানো হলো, কারাগারে তো তাহলে কতদিন ছিল সে, সেই বিষয়টা আসবে। তো এবার তোমরা বি নাম্বারটা দেখো, বি নাম্বারটা কি বলছে, আফটার পাসিং নিয়ারলি 3 ডেকেডস, প্রায় 30 বছর, 3 ডেকেডস মানে 3 দশক, আর তোমরা জানো 1 দশক মানে হচ্ছে 10 বছর, মানে প্রায় 30 বছর সে কারাগার ভোগ করার পরে হি ওয়াজ ফ্রিড, সে মুক্তি পেয়েছিল। সো বি নাম্বার সিকোয়েন্স অনুযায়ী বি নাম্বারটা কিন্তু চলে আসলো। ওকে, ফাইন। এরপরে দেখো, কারাগার থেকে মুক্তি পেয়ে তারপরে কি হলো, কারাগার থেকে মুক্তি পাওয়ার পরে যে বিষয়টা হলো কি হলো, দ্য এইচ নাম্বারটা দেখো, দ্য হোয়াইট আফ্রিকান লিডার, শ্বেতাঙ্গ আফ্রিকান নেতা, FWD ক্লার্ক নেগোশিয়েটেড, আলোচনা করেছিলেন, কি আলোচনা করেছিলেন, দি এন্ড অফ রেসিজম, বর্ণবাদের সমাপ্তির আলোচনা করেছিলেন। সো এইচ নাম্বারটা হচ্ছে সিকোয়েন্স অনুযায়ী দেওয়া হলো। তাহলে বর্ণবাদের যখন সমাপ্তি হবে তখন কি হলো, তখন নেলসন ম্যান্ডেলার জীবনে একটা অ্যাচিভমেন্ট আসলো। তখন অ্যাচিভমেন্টটা কি হলো, ইন 1994, 1994 সালে, ম্যান্ডেলা ওয়াজ ইলেক্টেড, ম্যান্ডেলা নির্বাচিত হয়েছিল, অ্যাজ দ্য ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট, অ্যাজ হিসেবে, দ্য ফার্স্ট, প্রথম, ব্ল্যাক প্রেসিডেন্ট, কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট, অফ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হয়েছিলেন নেলসন ম্যান্ডেলা 1994 সালে। সো এই নাম্বার ইজ দ্য রাইট সিকোয়েন্স। এরপরে দেখো, সিকোয়েন্স সব হয়ে গেলে একটা যদি বাকি থাকে তাহলে সেক্ষেত্রে তোমরা কি পাবে, সেটা বোনাস হিসাবে পাবে। তাহলে শুধু ডি নাম্বারটা বাকি থাকলো। তো ডি নাম্বারে কি বলা হচ্ছে, ফাইনালি, অবশেষে, হি লেফট হিজ পাবলিক লাইফ, সে তার জনজীবন, মানে পাবলিক লাইফ বলতে তুমি বলতে পারো রাজনৈতিক জীবনটাও বলতে পারো, সে তার রাজনৈতিক জীবন এটা কি করলো, হি লেফট, ছেড়ে দিল, ইন 2004, 2004 সালে, এবং ওয়ার্ল্ডলি লাইফ ইন 2013,
পার্থিব জীবন 2013 সালে। পার্থিব জীবন মানে সে 2013 সালে মরে গিয়েছিল। নেলসন ম্যান্ডেলা 2013 সালে কি হয়েছিল? সে মারা গিয়েছিল। সো ডি নাম্বারটা হচ্ছে ফাইনালি আমরা সিকোয়েন্স অনুযায়ী দিয়ে দিলাম। মাই ডিয়ার স্টুডেন্টস, দেখো এই রিয়ারেন্সটি কিন্তু চিটাগং বোর্ড 2022 সালে এসেছিল। এটাও একটি বোর্ড কোয়েশ্চেন। তো তোমরা সবাই জানো একটা রিয়ারেন্স কে সলভ করতে হলে তোমাদেরকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে সুন্দরভাবে ট্রান্সলেট করে, ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেট করে রিয়ারেন্সটাকে পড়ে নিতে হবে। তো চলো আমরা সুন্দরভাবে ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেট করে রিয়ারেন্সটাকে পড়ে নিই। দেখো আমরা কিন্তু আমাদের এইচএসসি নোটবুকের মধ্যে এই যে এরকম ভাবে সুন্দরভাবে তোমাদেরকে ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন করে প্র্যাকটিস গুলোকে দিয়েছি। সুতরাং তোমরা যদি আমাদের এইচএসসি নোটবুক ইংলিশ ফার্স্ট পেপার এটা যদি কালেক্ট করে নাও, তাহলে এরকম ভাবে চমৎকার ভাবে ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন করে পড়তে সক্ষম হবে। তো দেখো কি বলছে যে হি রোট, তিনি লিখেছিলেন, এ লট অফ, প্রচুর, পোয়েমস, কবিতা, সংস, গজলস, গান, গজল, শর্ট স্টোরিজ, ছোট গল্প, নোভেলস, উপন্যাস, এক্সেট্রা ইত্যাদি। হি লস্ট হিজ ফাদার, তিনি তার বাবাকে হারান অ্যাট দি এজ অফ 8, 8 বছর বয়সে, অ্যান্ড এবং অ্যাট দি এজ অফ 11, 11 বছর বয়সে, হি শোড, তিনি দেখিয়েছিলেন, হিজ পোয়েটিক জিনিয়াস, তার কাব্যিক প্রতিভা। অ্যাট দি এজ অফ 19, 19 বছর বয়সে, হি জয়েন্ট, তিনি যোগ দিয়েছিলেন, দি আর্মি, সেনাবাহিনীতে, অ্যাজ অ্যান অর্ডিনারি সোলজার, একজন সাধারণ সৈনিক হিসাবে। মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে একটা বিষয় বলি যে অ্যাজ যখন প্রেপোজিশন হিসাবে ব্যবহৃত হয় তখন মিনিংটা হয় হিসাবে বা যেমন, আর যদি কনজাংশন হিসাবে ব্যবহৃত হয় তাহলে মিনিংটা হচ্ছে যেহেতু। ঠিক আছে, এই বিষয়টা তোমরা মনে রাখবে। টু ফাইট, লড়াই করতে, ইন দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, প্রথম বিশ্বযুদ্ধে। অন হিজ রিটার্ন, ফিরে এসে, অন হিজ রিটার্ন বলতে ফিরে এসে, ফ্রম দ্য ব্যাটলফিল্ড, যুদ্ধক্ষেত্র থেকে, হি গেভ আপ দ্য সোর্ড, তিনি তরবারি ছেড়ে দেন। হি গেভ আপ মানে ত্যাগ করেছিলেন, দ্য সোর্ড, তরবারি, ফর দ্য পেন, কলমের জন্য। ইট ওয়াজ ট্র্যাজিক দ্যাট, এটা খুবই দুঃখজনক ছিল যে, হি হ্যাড বিন সাফারিং ফ্রম, তিনি ভুগছিলেন বা ভুগেছিলেন, হি হ্যাড বিন সাফারিং ফ্রম, তিনি ভুগেছিলেন, এ ফ্যাটাল ডিজিজ, একটি মারাত্মক রোগে, সিন্স 1942, 1942 সাল থেকে, অ্যান্ড রিমেইনড প্যারালাইজড, এবং প্যারালাইজড ছিলেন, ফর দ্য রেস্ট অফ হিজ লাইফ, তার বাকি জীবনের জন্য, বাকি জীবনের জন্য প্যারালাইজড ছিল, অসাড় ছিল। ইন 1924, 1924 সালে, হি ম্যারিড, তিনি বিয়ে করেন, প্রমিলাকে, অ্যাট কলকাতা, কলকাতায়। বাংলাদেশ বিকেম ইন্ডিপেন্ডেন্ট, বাংলাদেশ স্বাধীন হয়েছিল, ইন 1971, 1971 সালে, অ্যান্ড এবং হি ওয়াজ ব্রট, তাকে আনা হয়েছিল, টু বাংলাদেশ, বাংলাদেশে, ফ্রম কলকাতা, কলকাতা থেকে। কাজী নজরুল ইসলাম ওয়াজ বর্ন, কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেছিলেন, ইন 1899, 1899 সালে, ইন দ্য ডিস্ট্রিক্ট অফ বর্ধমান, বর্ধমান জেলায়, ইন ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গের। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা বুঝতেই পারছো যে এইটা মূলত রিয়ারেন্সটা কাজী নজরুল ইসলাম, অর্থাৎ আমাদের জাতীয় কবি নজরুল ভাইয়ের জীবনের উপরে কিন্তু দেওয়া হয়েছে। তো কাজী নজরুল ইসলামের জীবনের উপরে দেওয়া একটা রিয়ারেন্স যেটা খুবই সহজ এবং মজাদার হবে। তো আমরা সুন্দরভাবে ট্রান্সলেট করে গল্পটাকে পড়ে নিলাম। এবার আমরা কি করব? এবার আমরা যেটা করব সেটা হচ্ছে গল্পটাকে সিকোয়েন্স অনুযায়ী সাজাবো। তো সিকোয়েন্স অনুযায়ী সাজানোর জন্য আমরা সর্বপ্রথমে আগে কি করি, অ্যান্সারটা লিখে নিই। অ্যান্সারটা লিখে নিলাম। তো তোমরা খুব মনে রাখবে এই কথাটা যে তুমি যখন কোনো কারো জীবনী সাজাতে যাবে তখন দেখবে যে সেখানে জন্মসাল আছে কিনা, কারণ জন্মসালটা থাকলে সেটা সর্বপ্রথমে আসবে। সেক্ষেত্রে দেখো এইচ নাম্বারটা দেখো, কাজী নজরুল ইসলাম ওয়াজ বর্ন, কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেছিলেন ইন 1899, 1899 সালে, ইন দ্য ডিস্ট্রিক্ট অফ বর্ধমান, বর্ধমান জেলায়, ইন ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গের। সো এইচ নাম্বার সিকোয়েন্স অনুযায়ী
রাইট অপশন। কেন এইচ নাম্বার সিকোয়েন্স অনুযায়ী রাইট অপশন? কারণ কাজী নজরুল ইসলামের জীবনের উপরে রিঅ্যারেঞ্জ করা হচ্ছে এবং তার জন্মসালটা আমরা পেয়ে গেলাম। তারপরে দেখো সিকোয়েন্স অনুযায়ী আমরা দেখব যে তার বয়সের সিকোয়েন্স দেওয়া আছে কিনা বা সালের সিকোয়েন্স দেওয়া আছে কিনা। এই রিঅ্যারেঞ্জটাতে বয়স এবং সাল দুইটা সিকোয়েন্সই দেওয়া আছে। সেক্ষেত্রে তোমরা বি নাম্বারটা দেখো। বি নম্বরে কি বলা হচ্ছে? হি লস্ট হিজ ফাদার, তিনি তার বাবাকে হারান at the age of 8, 8 বছর বয়সে, and এবং at the age of 11, 11 বছর বয়সে, he showed, তিনি দেখিয়েছিলেন his poetic genius, তার কাব্যিক প্রতিভা। তাহলে সাল না দেওয়া থাকলেও এখানে কি দেওয়া আছে? বয়সের সিকোয়েন্স দেওয়া আছে। তাহলে বয়সের যেহেতু সিকোয়েন্স দেওয়া আছে তাহলে আমরা এইভাবে এটাকে অ্যারেঞ্জ করব। ওকে, সো এইচ এর পরে আমাদের কি হয়ে গেল? বি নাম্বারটা সিকোয়েন্স অনুযায়ী আনসার হয়ে গেল। এরপরে আমরা দেখি বয়সের সিকোয়েন্সে কি বলছে। সি নাম্বারটাতেই দেখো, এট দি এজ অফ 19, 19 বছর বয়সে, হি জয়েন্ট দি আর্মি, তিনি সেনাবাহিনীতে যোগ দেন অ্যাজ অ্যান অর্ডিনারি সোলজার, একজন সাধারণ সৈনিক হিসেবে, টু ফাইট, লড়াই করতে, ইন দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, প্রথম বিশ্বযুদ্ধে। সো আমরা পেয়ে গেলাম সিকোয়েন্স অনুযায়ী সি নাম্বারটা পেয়ে গেলাম। দেখো সি নাম্বারটা পাওয়ার পরে এবার আমাদের মানে যুদ্ধে তো চলে গেল, সে যুদ্ধ করলো, লড়াই করলো, তো যুদ্ধক্ষেত্রের কোনো বর্ণনা দেওয়া আছে কিনা সেটা দেখি। তো এই গল্পটাতে যুদ্ধক্ষেত্রের বর্ণনা দেওয়া নেই। দেওয়া আছে কি ডি নাম্বারেই দেখো, যে অন হিজ রিটার্ন, ফিরে এসে, ফ্রম দ্য ব্যাটলফিল্ড, যুদ্ধক্ষেত্র থেকে, হি গেভ অফ, তিনি ছেড়ে দিয়েছিলেন, দ্য সোর্ড, তরবারি, ফর দ্য পেন, কলমের জন্য। অর্থাৎ তিনি এই সেনাবাহিনীর চাকরিটা ছেড়ে দিয়ে রাইটিং ক্যারিয়ারটাকে চুজ করেছিলেন। সো ডি নাম্বার সিকোয়েন্স অনুযায়ী রাইট সিকোয়েন্স। ওকে, এরপরে দেখো তারপরে কি বলা হচ্ছে, যেহেতু তিনি কলম তুলে নিলেন, তাহলে কলম তুলে নিলে তিনি কি করবে? লেখালেখি করবে। তাহলে এই নাম্বারে কি বলা হচ্ছে? এই নাম্বারে বলা হচ্ছে হি রোট, তিনি লিখেছিলেন, এ লট অফ, প্রচুর, পোয়েমস, কবিতা, সংস, গজলস, শর্ট স্টোরিজ, পোয়েমস, নোভেলস এক্সেট্রা। তাহলে সে প্রচন্ড লেখালেখির কাজে ব্যস্ত হয়ে গিয়েছিল। সো এই নাম্বার হচ্ছে রাইট সিকোয়েন্স। তিনি লেখালেখি শুরু করলেন এবং এই লেখালেখির ফলে যেটা হলো সেটা কি, রবীন্দ্রনাথের দৃষ্টি আকর্ষণ করে ফেলেছিল। আর যার ফলে কি হলো, এফ নাম্বারটা দেখো, যে ইন 1924, 1924 সালে, হি ম্যারিড, তিনি বিয়ে করেছিলেন, প্রমীলা। প্রমীলা ছিল হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাতিজি। সো প্রমীলাকে বিয়ে করেছিলেন অ্যাট কলকাতা, কলকাতায়। সো এফ নাম্বার সিকোয়েন্স অনুযায়ী চলে আসলো। এরপরে দেখো বাকি আছে কিন্তু মাত্র দুইটা, ই নাম্বার আর জি নাম্বার। তো ই নাম্বার মানে বিয়ে শাদীর পরে একটা জীবন কাটলো, জীবন কাটার পরে ই নাম্বারটা দেখো কি বলছে, যে ইট ওয়াজ ট্র্যাজিক দ্যাট, এটা দুঃখের ছিল যে, হি হ্যাড বিন সাফারিং ফ্রম, তিনি ভুগছিলেন বা দুঃখ কষ্ট ভোগ করছিলেন, এ ফ্যাটাল ডিজিজ, একটা মারাত্মক রোগে। সাফারের সাথে যখন ফ্রম প্রিপোজিশন ব্যবহৃত হয় তখন দুঃখ কষ্ট ভোগ করা, ঠিক আছে। সিন্স 1942, 1942 সাল থেকে, অ্যান্ড এবং রিমেইন্ড প্যারালাইজড, প্যারালাইজড ছিল, ফর দ্য রেস্ট অফ হিজ লাইফ, তার বাকি জীবন, অর্থাৎ মৃত্যুর আগ পর্যন্ত সে প্যারালাইজড ছিল। বিশাল বড় একটা কথা, মারাত্মক কথা, ই নাম্বার। এরপরে ফাইনালি একটা তোমরা কি বোনাস হিসাবে ফ্রিতে পাবে। তাহলে জি নাম্বারে বোনাসটা কি বলছে, বাংলাদেশ বিকাম ইন্ডিপেন্ডেন্ট, বাংলাদেশ বিকেম, বাংলাদেশ হয়েছিল ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীন, in 1971, 1971 সালে, and he was brought, এবং তাকে নিয়ে আসা হয়েছিল, to বাংলাদেশ, বাংলাদেশে, from কলকাতা, কলকাতা থেকে, in 1972, 1972 সালে। দেখো আমি বারবারই বলছি যে তোমরা যদি ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন করে প্র্যাকটিস না করো, ইংলিশ উন্নয়ন করতে পারবে না। আর ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন করে তুমি যদি প্র্যাকটিস করো এইভাবে, তাহলে কি হবে, তুমি ন্যাচারাল সিস্টেমে তোমার ইংলিশকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারবে। মাই ডিয়ার স্টুডেন্টস, এই রিয়ারেন্সটি বরিশাল বোর্ড 2022 সালে কিন্তু এসেছিল। তো চলো আমরা ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন করে পড়ে নিই। দেখো এখানে কি বলা হচ্ছে, হাজি মহসিন টুক হিম, হাজি মহসিন তাকে নিয়ে গেলেন, টু অ্যানাদার রুম, অন্য একটি রুমে, অ্যান্ড এবং ওপেনড এ বক্স, একটি বাক্স খুললেন। হাজি মহসিন woke up,
হাজী মহসিন ঘুম থেকে জেগে উঠলেন। woke up মানে হচ্ছে ঘুম থেকে জেগে উঠেছিল। অ্যান্ড caught hold of, এবং ধরে ফেললেন, দ্য থিপ, চোরকে। দ্য বক্স ওয়াজ ফুল অফ, বাক্সটি পূর্ণ ছিল, গোল্ড অ্যান্ড মানি, সোনা এবং টাকায়। হি টুক পিটি, সে করুণা করল, অন দ্য পোর ম্যান, গরিব লোকটির ওপর। হি ওয়াজ ফেমাস, তিনি বিখ্যাত ছিলেন, ফর হিজ কাইন্ডনেস, তার দয়ার জন্য। হাজী মহসিন হেল্পড, হাজী মহসিন সাহায্য করতেন, দ্য পুয়ার, গরিবদেরকে, অ্যান্ড দ্য হেল্পলেস পিপল, অসহায় মানুষকে, উইথ ফুড অ্যান্ড ক্লোথস, খাবার এবং কাপড় দিয়ে। এ থিপ এন্টার্ড, একটি চোর ঢুকেছিল, ইনটু হিজ বেডরুম, তার শোয়ার ঘরে, ওয়ান নাইট, এক রাতে। দ্য ম্যান সেইড, লোকটি বলল, স্যার, আই এম ভেরি পুয়ার, আমি খুব গরিব। আই হ্যাভ নো ফুড ইন হাউস, আমার ঘরে কোনো খাবার নেই। তো তোমরা এইভাবে ট্রান্সলেশন করে আগে একবার পড়ে নিবে। আর আমাদের এইচএসসি নোটবুক ইংলিশ ফার্স্ট পার্টের এই বইটা থেকে যদি তোমরা কালেক্ট করে নাও, তাহলে খুব সুন্দরভাবে এরকম ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন করে পড়তে সক্ষম হবে। তো এবার আমরা রিয়ারেন্সটাকে অ্যান্সার করব। তো অ্যান্সারটা আগে আমরা লিখে নিই। ওকে, তো চমৎকার ভাবে আমরা আগে অ্যান্সারটা লিখে নিলাম। অ্যান্সার, অ্যান্সার লিখার পরে সবসময় কি করতে হবে, যে একটা গল্পকে সাজাতে হলে দেখতে হবে যে ওয়ান্স আপন এ টাইম অথবা একদা এক সময় এ ধরনের কোনো সেন্টেন্স আছে কিনা। তো এই গল্পটিতে এ ধরনের কোনো সেন্টেন্স নাই। তো তোমরা এফ নাম্বারটা দেখো। এফ নাম্বারে কি বলা হচ্ছে, হাজী মহসিন হেল্পড, হাজী মহসিন সাহায্য করতেন, দ্য পোর অ্যান্ড দ্য হেল্পলেস পিপল, গরিব মানুষ এবং অসহায় মানুষকে, উইথ ফুড অ্যান্ড ক্লোথস, খাবার এবং কাপড় দিয়ে। সো দিস সেন্টেন্স সিকোয়েন্স অনুযায়ী এফ নাম্বারটা সর্বপ্রথম ব্যবহার করবে। ওকে, এফ নাম্বারটা আমরা দিয়ে দিলাম। তো এফ নাম্বার দেওয়ার পরে সিকোয়েন্সটা এবার আমরা দেখি। যেহেতু হাজী মহসিন গরিব মানুষদেরকে সাহায্য করত, তাহলে তিনি বিখ্যাত ছিলেন। তিনি কিসের জন্য বিখ্যাত ছিলেন? এই যে ই নাম্বারটা দেখো, হি ওয়াজ ফেমাস, তিনি বিখ্যাত ছিলেন, ফর হিজ কাইন্ডনেস, তার দয়ার জন্য। তো ফর হিজ কাইন্ডনেস এটা হচ্ছে ই নাম্বারে একেবারে সুন্দর ফরম্যাটে সিকোয়েন্স অনুযায়ী সেজে গেল। এরপরে আমরা চলে যাই। এরপরে আমরা দেখি যে হাজী মহসিনের এই ঘটনাটা আসলে কেন বর্ণনা করা হয়েছে। তাহলে বিষয়টা কি হবে, জি নাম্বারটা দেখো, এ থিপ, একটা চোর, এন্টার্ড, প্রবেশ করেছিল, ইনটু হিজ বেডরুম, তার শোবার ঘরে, ওয়ান নাইট, একদিন। মানে চোরকে নিয়ে একটা উল্লেখযোগ্য ঘটনা আছে, সেইটার কারণে। সো জি নাম্বার সিকোয়েন্স অনুযায়ী রাইট অপশন। ওকে, তো এরপরে দেখো আমরা কোনটা দিতে পারি। চোর যখন প্রবেশ করলো তখন কি হবে, তখন যেটা হবে সেটা হচ্ছে বি নাম্বারটা দেখো, হাজী মহসিন woke up, হাজী মহসিন জেগে গিয়েছিল ঘুম থেকে, অ্যান্ড caught hold of the thief, এবং চোরকে ধরে ফেলেছিল। ঘুম থেকে জেগে গিয়েছিল এবং চোরকে ধরে ফেলেছিল। সো বি নাম্বার। এরপরে দেখি বি এর পরে কি আছে, চোরকে ধরে ফেলার পরে তারপরে সে কি করবে। ঠিক আছে, তো চোরকে যখন ধরবে তখন চোর তো কাকুতি মিনতি করবে, তাই না? তাহলে চোর তখন কি বললো, এইচ নাম্বারটা দেখো, বলছে দ্য ম্যান সেইড, লোকটি বলল, স্যার, আই এম ভেরি পোর, আমি খুব গরিব, আই হ্যাভ নো ফুড ইন হাউস, আমার ঘরে কোনো খাবার নেই। সো এইচ, এইচ নাম্বারটা হচ্ছে সিকোয়েন্স অনুযায়ী বসে গেল। তো এরপরে হাজী মহসিন কি করলো, যখন চোর এই কথা বললো তখন এ নাম্বারটা দেখো, হাজী মহসিন তখন কি করছে, হাজী মহসিন টুক হিম টু অ্যানাদার রুম অ্যান্ড ওপেন দ্য বক্স। হাজী মহসিন টুক হিম, হাজী মহসিন তাকে নিয়ে গেলেন, টু অ্যানাদার রুম, অন্য একটি ঘরে, অ্যান্ড ওপেন দ্য বক্স, এবং একটা বক্স খুললেন। ঠিক আছে, বক্স খুলে দিল চোরের সামনে। ওকে, এরপরে কি দাঁড়ালো, দুইটা অপশনই বাকি আছে, সি আর ডি। তো বক্স খোলার পরে বিষয়টা কি হবে, যে বক্সের মধ্যে কি আছে সেটা দেখানো হবে। তাহলে সি নাম্বারটা দিয়ে দাও, দ্য বক্স ওয়াজ ফুল অফ গোল্ড অ্যান্ড মানি, বাক্সটা টাকা এবং সোনায় পরিপূর্ণ ছিল। তো আমরা সি নাম্বারটা দিয়ে দিলাম। আর সবগুলো হয়ে গেলে একটা বোনাস হিসাবে মিলবে। তাহলে ডি নাম্বারটা দেখো কি বলছে, হি টুক পিটি অন দ্য পোর ম্যান,
সে গরিব লোকটির উপরে করুণা করেছিল বা দয়া করেছিল। প্রশ্ন হলো যে এখানে আটটা কেন? আটটা হওয়ার পিছনে কারণটা হচ্ছে যে 2022 সালে শর্ট সিলেবাসের উপরে পরীক্ষা হয়েছিল, যার কারণে রিয়ারেঞ্জে আটটা দেওয়া হয়েছিল বা 8 মার্কস দেওয়া হয়েছিল। তো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা যদি এইরকম ভাবে ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন করে না পড়ো, আমি চ্যালেঞ্জ করে বলছি কিয়ামত পর্যন্ত, মানে কিয়ামত পর্যন্ত বলতে তোমার স্টুডেন্ট লাইফ পর্যন্ত, তুমি যদি ইংরেজি পড়তে থাকো তোমার উন্নয়ন হবে না। বাট তুমি ইন্টারমিডিয়েট লেভেলে যদি এইভাবে ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন করে পড়ে ফেলো, তাহলে কি হবে, তুমি অটোমেটিক্যালি ন্যাচারাল সিস্টেমে ইংলিশটাকে টপ লেভেলে পৌঁছে যাবে। ঠিক আছে, তোমার ইংরেজিটা টপ লেভেলে পৌঁছে যাবে। আর এর জন্য আমাদের এইচএসসি নোটবুকটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। সেটা কালেক্ট করে নিয়ে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দেওয়ার মাধ্যমে কালেক্ট করতে পারো। কালেক্ট করে নিয়ে এরকম ভাবে চমৎকার ভাবে তুমি স্টাডি করতে পারো। মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এখন এই রিয়ারেঞ্জটাকে সলভ করব, সিকোয়েন্স অনুযায়ী সাজাবো। দেখো, রিয়ারেঞ্জকে সাজাতে হলে কি করতে হবে, তোমাকে সর্বপ্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে ভেঙে ভেঙে পড়ে অর্থটাকে বুঝে নিতে হবে। ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন করে পড়ে অর্থটাকে বুঝে নিতে হবে। তাহলে কি করতে হবে, সর্বপ্রথম ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন করে অর্থটাকে বুঝে নিতে হবে। এ নাম্বার অফ পিপল, মানে অনেক মানুষ, অ্যাপ্লাইড, আবেদন করেছিল ফর দ্য জব, চাকরিটির জন্য। দে কেম, তারা এসেছিল, থ্রু এ প্যাসেজ, একটা রাস্তা দিয়ে, হোয়ার, যেখানে, গোল্ড কয়েন্স ওয়ার কেপ্ট, স্বর্ণ মুদ্রা রাখা ছিল। ওয়ান্স দেয়ার লিভড এ সুলতান, একদা এক সুলতান বাস করতেন, ইন এ কান্ট্রি, একটি দেশে। দেন, তারপরে, হি ইনভাইটেড, তিনি আমন্ত্রণ জানিয়েছিলেন, অ্যাপ্লিকেশনস, আবেদন পত্র সমূহের জন্য বা আবেদনের জন্য। when they all arrived, যখন তারা সবাই পৌঁছেছিল। দেখো, কমার মানেটা হচ্ছে তখন, কারণ বাক্যের শুরুতে যদি অ্যাডভার্বিয়াল ক্লজ ব্যবহার হয়, অর্থাৎ কনজাংশন থাকলে সেটা অ্যাডভার্বিয়াল ক্লজ, তো when এর মানের বিপরীত মানে কমার মানে হয়ে যায়, তখন তখন হবে। তখন দ্য সুলতান asked them to dance, দ্য সুলতান asked, সুলতান তাদেরকে বলল, দ্য সুলতান asked them, সুলতান তাদেরকে বলল, টু ডান্স, নৃত্য করার জন্য বা নাচার জন্য। হি ওয়ান্টেড টু অ্যাপয়েন্ট, তিনি নিয়োগ দিতে চেয়েছিলেন, অ্যান অনেস্ট ম্যান, একজন সৎ ব্যক্তি, অ্যাজ হিজ ট্যাক্স কালেক্টর, তার ট্যাক্স সংগ্রহকারী হিসাবে। দ্য অ্যাপ্লিক্যান্টস ওয়্যার, মানে অ্যাপ্লিক্যান্টসরা, যারা দরখাস্ত করেছিল তাদেরকে, ওয়্যার অ্যাক্সড, জিজ্ঞাসা করা হয়েছিল বা বলা হয়েছিল, টু মিট দ্য সুলতান, সুলতানের সাথে সাক্ষাৎ করতে, ওয়ান বাই ওয়ান, একে একে। সো, সুতরাং, হি অ্যাক্সড, তিনি চেয়েছিলেন, ফর দ্য ওয়াইজ কাউন্সিলর্স অ্যাডভাইস, জ্ঞানী বা বিজ্ঞ পরামর্শদাতাদের পরামর্শ। মাই ডিয়ার স্টুডেন্টস, এভাবে ভেঙে ভেঙে ট্রান্সলেশন করে পড়াটা হচ্ছে একটা চ্যালেঞ্জ। আর এই চ্যালেঞ্জটাকে, একেবারে এই প্রবলেমটাকে সলভ করে দিয়েছি আমরা আমাদের এইচএসসি নোটবুক এইভাবে ভেঙে ভেঙে ট্রান্সলেট করে লেখার মাধ্যমে। দেখো এখানে আমরা কিভাবে ট্রান্সলেট করেছি, এ নাম্বার অফ পিপল, বেশ কিছু মানুষ, অ্যাপ্লাইড ফর দ্য জব, চাকরির জন্য আবেদন করেছিলেন। তুমি যদি সারা জীবন এইভাবে পড়ো না, যে এ নাম্বার অফ পিপল অ্যাপ্লাইড ফর দ্য জব, মানে অনেক মানুষ চাকরির জন্য আবেদন করেছিল, টাইম ওয়েস্ট, কিয়ামত পর্যন্ত পড়বে, ইংরেজি শিখতে পারবে না। চ্যালেঞ্জ লিখে দিলাম, আই এম গোলাম মাওলা, এটা গ্যারান্টি সহকারে বলছি, সেন্টেন্স ওয়াইজ ট্রান্সলেশন করে পড়বে, কিয়ামত পর্যন্ত কোনো ল্যাঙ্গুয়েজ তুমি শিখতে পারবে না, কখনোই শিখতে পারবে না। এর জন্য সর্বোত্তম প্রক্রিয়া যেটা, সেটা হচ্ছে তোমাকে অবশ্যই ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন করে পড়তে হবে। তুমি যদি এইভাবে পড়ো, দে কেম থ্রু এ প্যাসেজ ওয়্যার গোল্ড পয়েন্টস ওয়্যার কেপ্ট, যে তারা একটি রাস্তা দিয়ে এসেছিল যেখানে স্বর্ণ মুদ্রা রাখা হয়েছিল, কিয়ামত পর্যন্ত শেখা সম্ভব না। ঠিক আছে, বাট তুমি যদি এইভাবে পড়ো, দে কেম, তারা এসেছিল, থ্রু এ প্যাসেজ, একটি রাস্তা দিয়ে বা পথ দিয়ে, ওয়্যার গোল্ড পয়েন্টস, যেখানে স্বর্ণ মুদ্রা, ওয়্যার কেপ্ট, রাখা হয়েছিল। তুমি 100% শিখতে পারবে, and within 40 days you will be able to take your English to the next level, নেক্সট লেভেলে নিয়ে যেতে সক্ষম হবে। সো হোয়াট আই এম ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড ইউ, আসলে আমি তোমাদের কি বোঝাতে চাচ্ছি, তোমাদের এটা বোঝাতে চাচ্ছি যে তুমি যদি নিজের থেকে পারো ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন করে পড়ো, নো প্রবলেম। আর যদি নিজের থেকে না পারো,
তাহলে বুকটাকে কালেক্ট করে নাও। এইভাবে চমৎকার ভাবে ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন করে ভেঙে ভেঙে দেওয়া আছে। সো সময় অপচয় করো না, সময় অপচয় করলে লস হয়ে যাবে। তো দেখো এবার আমরা সিকোয়েন্স অনুযায়ী সাজাই। তো এখানে একটা সুলতানের কথা বলা হচ্ছে, তার মানে একদা এক সময় সি নাম্বার পেয়ে যাচ্ছি আমরা অ্যাকর্ডিং টু দ্য সিকোয়েন্স। তো এখানে কি বলছে, ওয়ান্স দেয়ার লিভড এ সুলতান ইন এ কান্ট্রি, একটা দেশে একটা সুলতান বাস করতো। সো সি নাম্বার ইজ দ্য রাইট সিকোয়েন্স, আমরা সি নাম্বারটা দিয়ে দিলাম। তো সুলতান বাস করতো, তো সুলতান কি চাইছিল, এফ নাম্বারে দেখো, হি ওয়ান্টেড টু অ্যাপয়েন্ট, সে নিয়োগ দিতে চেয়েছিল, অ্যান অনেস্ট ম্যান, একজন সৎ ব্যক্তিকে, অ্যাজ ইস ট্যাক্স কালেক্টর, তার কর সংগ্রহকারী হিসাবে বা রাজস্ব আদায়কারী হিসাবে। সো এফ নাম্বার ইজ দ্য রাইট সিকোয়েন্স সি নাম্বারের পরে। তো এরপরে দেখো, যখন রাজা বা সুলতান একজন সৎ মানুষকে নিয়োগ দিতে চাইবে, তখন আসলে সে কি করবে, এই কারণে তার যে সভাসদ আছে তাদেরকে সে জিজ্ঞাসা করবে। সো এইচ নাম্বারটা দেখো, সো সুতরাং হি অ্যাক্সড, তিনি চেয়েছিলেন, তিনি চেয়েছিলেন দ্য ওয়াইজ কাউন্সিলর্স অ্যাডভাইস, যে তার যে বিজ্ঞ পরামর্শদাতা আছে সেই পরামর্শদাতাদের উপদেশ সে চেয়েছিল। সো এইচ নাম্বার চলে আসলো অ্যাকর্ডিং টু দ্য সিকোয়েন্স। তো পরামর্শ যখন চলে আসলো, তখন ডি নাম্বারে দেখো, দেন হি ইনভাইটেড অ্যাপ্লিকেশনস, তারপরে বললো যে তাহলে এখন যারা চাকরি প্রত্যাশী তারা অ্যাপ্লিকেশন করতে পারেন। সো ডি নাম্বার হয়ে গেল। তো এরপরে চাকরি প্রত্যাশীরা যখন অ্যাপ্লিকেশন করবে তখন তো আর দুই একজন করবে না, এই জন্য কি হলো যে দেখো এই নাম্বারে কি বলা হচ্ছে, যে এ নাম্বার অফ পিপল, বেশ বেশ কিছু সংখ্যক মানুষ, অ্যাপ্লাইড ফর দ্য জব, চাকরির জন্য আবেদন করেছিল। সো এই নাম্বারটা দিয়ে দিলাম আমরা। তো এই নাম্বারের পরে যখন আবেদন করবে তখন অ্যাপ্লিকেন্টসদের কি পরীক্ষা নেওয়া হবে, ঠিক আছে না? তো পরীক্ষাটা কিভাবে নেওয়া হয়েছিল, জি নাম্বারে কি বলছে দেখো, দি অ্যাপ্লিকেন্টস ওয়ার অ্যাক্সড, আবেদনকারীদেরকে বলা হয়েছিল, টু মিট দ্য সুলতান, সুলতানের সাথে সাক্ষাৎ করতে, ওয়ান বাই ওয়ান, একে একে সাক্ষাৎ করতে বলা হয়েছিল। সো জি নাম্বার রাইট সিকোয়েন্স, যে একে একে সাক্ষাৎ করতে যাও তোমরা। তো একে একে যখন সাক্ষাৎ করতে যাবে তখন তারা কি হলো, বি নাম্বারে দেখো, দে কেম, তারা এসেছিল, থ্রু এ প্যাসেজ, একটা রাস্তা দিয়ে বা পথ দিয়ে, হোয়ার গোল্ড কয়েন্স ওয়ার কেপ্ট, যেখানে স্বর্ণ মুদ্রা রাখা হয়েছিল। সো বি নাম্বার চলে আসলো আমাদের অ্যাকর্ডিং টু দ্য সিকোয়েন্স। তো এরপরে কি হলো, যে বি নাম্বার চলে আসার পরে তো বাকি থাকলো একটা, ঠিক আছে না? সে একটা কি, কোনটা বাকি থাকলো তাহলে আমাদের, সেটা দেখি ই নাম্বারটা। হোয়েন দে অল অ্যারাইভড, যখন তারা সবাই পৌঁছেছিল, দ্য সুলতান অ্যাক্সড দেম, রাজা বা বাদশাহ বা সুলতান তাদেরকে বললো আর জন্য। তো এটাই বাকি থাকলো, তো আমরা এটা দিয়ে দিলাম ই নাম্বারটা। এবং দেখো কত সুন্দরভাবে এটা সলভ হয়ে গেল। শোনো একটা বিষয় বলি, ঠিক আছে? ব্যাপার হচ্ছে কি, যে আমরা অসময়ে দুঃখ পোষণ করি বা দুঃখ প্রকাশ করি। ইন্টারমিডিয়েট লেভেলটা হচ্ছে সর্বোত্তম প্রক্রিয়া পড়াশোনা করার জন্য, কারণ এরপরে তুমি আর্টসে পড়ে থাকলে, যারা আর্টস নিয়ে পড়াশোনা করছো তারা ইউনিভার্সিটিতে যাবে, বিশ্ববিদ্যালয়ে যাবে, গ্রাজুয়েশন করবে, মাস্টার্স করবে। যারা সায়েন্সে পড়াশোনা করছো তারা ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে। তার মানে ইন্টারমিডিয়েটের পরে তোমার ক্যারিয়ার কোন দিকে যাবে সেটা কিন্তু অনেকটা নির্ধারণ হয়ে যাচ্ছে। তাহলে এখন যদি তুমি পড়াশোনা না করো ইন্টারমিডিয়েট লাইফে, তো তুমি কখন পড়বে? আর এই লাইফে যদি ইংলিশ না শেখো তো তুমি কখন শিখবে? তো এই লাইফে চমৎকার ভাবে ইংলিশ শেখার জন্য তোমরা যেন শিখতে পারো, যার কারণে আমরা আমাদের এইচএসসি নোটবুকটাকে এইভাবে আয়োজন করেছি চমৎকার ভাবে। দেখো, দি অ্যাপ্লিক্যান্টস ওয়ার অ্যাক্সড, আবেদনকারীদেরকে বলা হয়েছিল, টু মিট দ্য সুলতান, সুলতানের সাথে দেখা করতে, ওয়ান বাই ওয়ান, একে একে। এখন অনেকে যারা পণ্ডিত আছো তারা এই কথা বলবে, এটা নতুন কি, এটা কোনো ব্যাপার হলো, সব জায়গাতেই তো ট্রান্সলেশন দেওয়া আছে। তো ভাই তোমরা হচ্ছে জ্ঞান পাপী, আচ্ছা? ট্রান্সলেশন সব জায়গায় দেওয়া থাকলে এবার ভেঙে ভেঙে ট্রান্সলেশন দেওয়া নেই। তো এই জন্য তোমরা কিন্তু ভুল করো না। ভুল করলে কি হবে, ভুল করলে তুমি ভোগান্তিতে ভুগবে, এটাই হচ্ছে নিয়ম। তুমি নিজের থেকে এভাবে ভেঙে ভেঙে পড়ো। আই সাজেস্ট ইউ যে তুমি তুমি তোমার নিজের থেকে পড়ো, তাহলেও তুমি তোমার ইংলিশকে নেক্সট লেভেলে পৌঁছে দিতে পারবে, ঠিক আছে? তো যদি নিজের থেকে না পড়তে পারো তাহলে বইটা কালেক্ট করে নাও, এইচএসসি নোটবুক, যেখানে তুমি স্পেশাল সাজেশন পাবে, যেখানে কমপ্লিট এ প্লাস পাওয়ার নিশ্চয়তা, তার সাথে সাথে তুমি তোমার
ইংলিশ লেভেলটাকে নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার নিশ্চয়তা। ওকে, অ্যাজ অলওয়েজ আই সেড, থ্যাংক ইউ ভেরি মাচ, বি হ্যাপি অ্যান্ড সাকসেসফুল।